আয়োজনে একটি স্পেশাল সারপ্রাইজ আপনাদের জন্য আছে। একেবারে এই আয়োজনের শেষে আমরা লাইভ মেডিটেশন করব। এক এক করে মনে করতে থাকুন কোন সময়গুলো আপনার জীবনে খুব ভালো কেটেছিল, যার জন্য আপনি নিজের ভিতর অনেক কৃতজ্ঞতা বোধ করতে পারেন। পালন করবেন প্রত্যেকটা ছোট ছোট জিনিসের কাছ থেকে এবং সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করবেন যে আপনি জীবনে কি পাচ্ছেন। শোয়ের আগেই তো আপনি সারপ্রাইজ দিয়ে দিলেন। তো এটা ছিল গিফট। এটার জন্য আমরা কখনো থ্যাঙ্কস জানিয়েছি বা ওই সুক্রিয়াটা কখনো একবারের মতো ভেবে দেখেছি যে এত ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা অবিরত নিয়ে যাচ্ছি। কাম, ক্রোধ, হিংসা, লোভ, লালসা, এই জিনিসগুলো কি দরকার নেই? অবশ্যই দরকার আছে ল অফ অ্যাট্রাকশনে। ও আমার দিকে 1 হাত বাড়াইলে আমি ওর 2 হাত বাড়াই। আপনি ইগো বলেন, যেটা সব দিক দিয়ে মনে করেন এত বড় ফ্রেন্ড হয়ে যায়, মানে আনবিলিভেবল। ও তো অনেক বড় আস্তিক। সে আস্তিক, সে জানে, বাট তার একটা অহংবোধ কাজ করে, সেখান থেকে এত কিছু। মানুষ সবসময় উদ্ভট জিনিসটা আগে নেয়, খেয়াল করছেন কি? আগে একটা যে কোনো একটা জিনিস আপনি এখনই একটা থাম্বনেল বানায়, এই ভিডিওটারই এমন একটা থাম্বনেল বানানো যে খুব নেগেটিভ টাইপের, মানুষজন দেখলে হুমড়ি খেয়ে পড়ছে, আপনি বুঝতেছেন না কি হতে যাচ্ছে, তখন আপনি কি করবেন? তার উপর ছেড়ে দিবেন যে আমি সকল দায়ভার তোমার উপর ছেড়ে দিই। বুঝবো কি করে? তো ধর্মিয়া রাখেন আপনার নাস্তিক, যান বাঁচানো খরচ। আমন্ত্রণ জটকাস্টের আরও একটা নতুন এপিসোডে। এবং আপনারা জানেন যে আমরা একটা সিরিজ পডকাস্টের মধ্যে আছি এবং প্রত্যেকটা পডকাস্টের আলাদা আলাদা টপিক থাকে, যে টপিকগুলো 3টা বিষয়কে ইঙ্গিত করে: মিথ, ম্যাথ এবং মিস্ট্রি। এবং সেই মিথ, ম্যাথ, মিস্ট্রির গল্প নিয়ে আমরা আসলে যে পডকাস্টগুলো করছি সেটা জটাঙ্কের সাথে মিল রেখে আমরা বলি জটকাস্ট। এবং আপনারা হয়তো মনে করতে পারবেন, আমরা যখন এই জটকাস্টটা শুরু করি নতুন বছরের প্রথম মাস থেকে, তখন আসলে আমরা শুরুটা করেছিলাম ল অফ অ্যাট্রাকশন দিয়ে। অর্থাৎ আপনার ভেতরে যে চিন্তা শক্তি আছে, সেই চিন্তা শক্তি দিয়ে আপনি যেই জিনিসটাকে নিজের কাছে, নিজের সামনে দেখতে চান, যেই খানটাতে থাকতে চান, সেই জায়গাটার একটা জার্নি বা একটা প্রসেস থাকে। সেই প্রসেসটাকে আমরা বুঝছি ল অফ অ্যাট্রাকশন। আমরা প্রথম 6 জানুয়ারি এই পর্বটা রিলিজ করার সময় প্রায় ঘন্টাব্যাপী আলাপ করেছিলাম। এবং আলাপ করার পর আমরা বুঝতে পারলাম ল অফ অ্যাট্রাকশন কখনো 1 ঘন্টার কোনো আয়োজন দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব না, কারণ অনেকগুলো বিষয়ের সাথে জড়িত থাকে। যারা ন্যূনতম স্টাডি করেছেন তারা জানেন এই জিনিসটা নিজের ভিতরে আয়ত্তে আনতে, ম্যানিফেস্টেশন করার জন্য নানা বিষয় আগে থেকে একটা প্রস্তুতি পর্বের মধ্যে জুড়ে দিতে হয়। আমরা বেসিক আলোচনা করেছি, এখন আমরা চেষ্টা করব ধরে ধরে কোন কোন বিষয়গুলো নিজের মধ্যে আনলে ল অফ অ্যাট্রাকশন পারফেক্টলি আপনি ব্যবহার করতে পারবেন, যতটুকু করা সম্ভব। এবং সেই জায়গা থেকে আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই: গ্র্যাটিটিউড এবং গিফট। অর্থাৎ আপনার ভেতরে যে কৃতজ্ঞতা বোধটা থাকবে এবং ক্ষমা করার মানসিকতা থাকবে, তখন দুটো মিলে আপনার ম্যানিফেস্টেশন হবে মিসাইলের মতো। অর্থাৎ যেই দিকটাতে আপনি লক্ষ্য ভেদ করতে চান সেই দিকটাতেই যাবে। এবং বরাবরের মতো আজকে আমাদের সঙ্গে আছেন, প্রথম পর্বে যিনি আমাদের সঙ্গে ছিলেন, যিনি দীর্ঘদিন ধরে অকাল্ট সায়েন্স নিয়ে গবেষণা করেছেন, ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন নিয়ে নিজে চর্চা করেছেন, চর্চা করানোর কাজটাও করছেন, অন্যকে শিখিয়েছেন, সেই রকিবুল ইসলাম শাওন ভাই আমাদের সঙ্গে আছেন। তবে তার আগে বলে রাখি, আজকে আয়োজনে একটি স্পেশাল সারপ্রাইজ আপনাদের জন্য আছে। একেবারে এই আয়োজনের শেষে আমরা লাইভ মেডিটেশন করব এবং সেই মেডিটেশন আপনারা যুক্ত হতে পারেন। বেশি না, আমরা 10 মিনিট একটা ছোট্ট মেডিটেশন করব, যেখান থেকে আমরা আসলে একটা ডেমনস্ট্রেশন করতে পারি যে কীভাবে আমরা ম্যানিফেস্টেশনটা করব নিজের অ্যান্টিসিপেশনটাকে ফিল আপ করার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। জটকাস্টে আজকে আমরা 5ম পর্বের মধ্যে যাচ্ছি এবং ল অফ অ্যাট্রাকশনের জোরালো করার টপিকটা নিয়ে কথা বলছি। শাওন ভাই, আমন্ত্রণ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলো। হ্যাঁ, প্রথম এপিসোডের পর যে এক্সপিরিয়েন্সটা হলো, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মানুষের ভেতরে সেই বিষয়টা নিয়ে অনেক বেশি জানার আগ্রহ। এবং আমি মনে করতে পারি এই দীর্ঘ আলোচনার শেষে আপনি একটা কথা বলেছিলেন যে আমরা হয়তো এখনো শুরুই করতে পারিনি। তো পরে আমার মনে হলো আসলে আমরা শুরু করতে পারিনি। আপনি বলছিলেন গ্র্যাটিটিউডের কথা, ছোট্ট একটা শব্দ গ্র্যাটিটিউড।
মানে বিশাল এটার পরিসর বলা হচ্ছে। আপনি আমাকে একটু বুঝাবেন আসলে গ্র্যাটিটিউড হোয়াই সো ইম্পর্টেন্ট? তারপর আমরা গিফটের দিকে যাব। আচ্ছা, গিফট আর গ্র্যাটিটিউড এইটা খুবই কাছাকাছি একটা আচ্ছা। জিনিস এবং একটা আরেকটার পরিপূরক। হ্যাঁ, আমি আপনাদের জন্য কিছু গিফট এনেছিলাম। হুম, তো এখানে আমি আসলে একটা জিনিস পেয়ে যাই, আমার খুব পছন্দের জিনিস। এটা আপনাকে বলেছিলাম যে হলিস্টিক ট্রিটমেন্ট, প্লিজ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা আপনার জন্য। দর্শকদেরকে একটু দেখায়। এটা আপনার জন্য, নেন প্লিজ। চমৎকার। ভাইয়া, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। শো এর আগেই তো আপনি সারপ্রাইজ দিয়ে দিলেন। তো এটা ছিল গিফট। আচ্ছা। তো আমি একটা থ্যাঙ্কস পেলাম। হুম। এটা ছিল গ্র্যাটিটিউড। এখন আপনি আপনার ফিলিংসটা বলেন। মানে বললাম না যে এটা আমার পরিকল্পনায় ছিল না, ছিল না? কিন্তু যখন আপনি আমাকে দিলেন ক্ষণিকের জন্য আমার মনে হলো জিনিসটা একটা ম্যাজিক, মানে যেটা আমার ভিতরে এক ধরনের ওয়েলবিং তৈরি করলো, একটা ভালো লাগার অনুভূতি তৈরি করলো আচ্ছা একটু আগে যেটা ছিল না। আচ্ছা, আরেকটা মজার বিষয় যে ভাবছিলাম যে কিছু একটা গিফট নিব। গতকালই কথা হচ্ছিল যে আমার খুব পছন্দের একটা সাবজেক্ট আছে যে হলিস্টিক ট্রিটমেন্ট। তো আচ্ছা, এটার ভিতরে এটাও একটা, যে আপনার আকুপ্রেশারের জন্য। তো মজার বিষয়টা আমি পেয়ে গেলাম। আচ্ছা। তো এইটাই আপনাকে দিয়ে শুরু করলাম আর কি। তো দোয়া রাখবেন যেন কখনো এই সুযোগটা পাই। কারণ অবশ্যই, আসলে অবশ্যই। মানুষকে হিল করার বা হিলিং এর মানে একটু সহযোগিতা করার, আসলে হিলিং করার মালিক তো আসলে স্রষ্টা। হুম, হুম। তো আমরা জাস্ট ওসিলা। যদি এরকম কখনো সুযোগ হয় তাহলে হয়তো আমার জীবনকে আমি সার্থক মনে করবো, হয়তো এটাই আমার প্যাশন হতে পারে লাইফে। অবশ্যই, মানে যারা এখন ঠিক এই মুহূর্তে আপনার কথা শুনছে, আপনার অ্যান্টিসিপেশন তো তারাও জানলো, শুধু আমরা না, যারা দেখছে তারাও নিশ্চয়ই আপনার জন্য এই প্রার্থনাটা করবে যেন আপনি আপনার এই লক্ষ্যটা পূরণ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। তো আপনি গ্র্যাটিটিউড এবং গিফটের কথা বলতেছিলেন। হুম, হুম, তো এইটা দেখতে পারলেন তো এটা পরিপূরক কিন্তু। হুম, আমি আপনাকে গিফট করলাম, আপনি আমাকে একটা থ্যাঙ্কস দিলেন। হুম, তো এইটা রিলেটেড। তো এখন আপনি যদি যা পেয়েছেন সেইটার যদি গ্রেটফুলনেসটা যদি আপনি এক্সপ্রেস না করেন, তাহলে যার কাছ থেকে ধরেন উনি আমাকে থ্যাঙ্কস দিল, হুম, এটা কিন্তু আমার মনে রয়ে গেছে, যে সাথে সাথে তিনি আমার উপর একটা গ্রেটফুলনেসটা ইয়ে করলো, আমাকে হুম, শো করলো। হুম, তো এটা আমি কিন্তু খুব খুশি হলাম, আমার দেয়াটাকে আমি সার্থক মনে করলাম। হুম, তখন কি হয়, ধরেন আপনার বাসায় অনেকগুলো মেম্বার, এখন প্রত্যেকে আপনি কিছু না কিছু দেন, এর ভিতর যদি স্পেসিফিক এরকম কোনো মেম্বার থাকে যে দেওয়ার পর খুব খুশি হয়, হুম, এটা আপনি দেখেন, এটা দেখে কিন্তু আপনি খুব ভালো ফিল করবেন এবং তাকে কিন্তু আপনি বেশি বেশি দিবেন। সে কিন্তু তার গ্রেটফুলনেস আপনার উপর হুম, ইয়ে করবে, প্রকাশ করবে। তো সেম অ্যাজ আমাদের যেই ল অফ অ্যাট্রাকশন, এটাকে আসলে আমার কাছে যে বললাম না, ল হিসেবে আমি দেখি না, হুম, এটা একটা সিস্টেম, বাট এটার সাথে আসলে অনেক কিছু জড়িত। যেমন লাস্ট পর্বে আমি বলেছিলাম যে ভালো মানুষটা হওয়া জরুরি। আপনি সবকিছু এখানে কিন্তু অনেক ভিউয়ার্স আছে, হ্যাঁ, যারা হয়তো চর্চা করতেছে কিন্তু হচ্ছে না। তা আমি তাদেরকে এখন আহ্বান জানাবো যে এই কাজটা এখন করেন, দেখেন হয় কি হয় না। এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটা হলো যে আপনারা যা পেয়েছেন সেটার প্রতি আপনারা কতটা কৃতজ্ঞতা আপনি প্রকাশ করেছেন, সেইটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এখানে আমরা আসলে আহ, স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, ম্যাক্সিমাম এখানে সবাই বিভিন্ন ধর্ম থেকে এসেছে। তো মেইন বিলিফটা কিন্তু এটাই। তো তারও কিছু পারপাস আছে এবং সব কিছু তার কাছ থেকে আসে। তো এখানে তার কাছে তো কোনো কিছুর অভাব নাই। এখন আপনাকে যে দিবে, কেন দিবে? সেম অ্যাজ আপনাকে দেওয়ার পরে একটা কিছু দিল, দেওয়ার পরে সেই গ্র্যাটিটিউডটা যদি আপনি প্রকাশ না করেন, কৃতজ্ঞতা প্রকাশ না করেন, তাহলে আপনাকে দিয়ে তো সে অতটা সন্তুষ্ট হবে না। হুম, সেম অ্যাজ আমি একটা উদাহরণ দিয়ে দিলাম আমরা আপনার বাসার মেম্বার দিয়ে। হুম, তো আমাদের যে ছোট ছোট প্রাপ্তি, এগুলো আমরা কিন্তু কখনোই জিনিসটা খেয়াল করি না হুম, যে কি আছে। সাপোজ ধরেন আমরা একটা বিজনেস করতে গেলাম, প্রথমে আমরা ফোকাস করি অটোমেটিকলি যে আমার কি নাই। আচ্ছা, আমার প্ল্যানিং আছে, আমার স্কিল আছে, হুম, আমার লোকবল আছে, সব আছে। হুম। হঠাৎ করে এইটা আগে মাথায় কাজ করবে, আচ্ছা আমার তো টাকা নাই। তখন কি হয়, ওই জায়গাটায় শেষ হয়ে যায়। এরপরে সে আর স্পৃহা পাচ্ছে না। কেন পাচ্ছে না? সে কিন্তু ফেথ করতে পারতেছে না। এই নেগেটিভ অ্যাঙ্গেলে আমরা আগে দেখি কি আছে, সেটা কিন্তু আমরা ফোকাস করি না। যদি এটা ফোকাস করা হয়
তাহলে কিন্তু ওইটাই কিন্তু আরো বেশি প্রাপ্তি আনতে থাকে। এক্স্যাক্টলি। এটা একটা ইউনিভার্সাল ল। এটা আস্তে আস্তে আপনার প্রাপ্তিগুলো বাড়তে থাকবে। তো আমাদের ফোকাসটা নেগেটিভ দিকেই থাকে। যেমন আমি আপনাকে একটা জিনিস, এখানে সবাইকে যারা দেখতেছে সবাইকে একটা জিনিস আমি একটু টেস্ট করতে বলবো। এখানে যত ভিউয়ার্স আছে আপনারা একটু টেস্ট করে দেখেন যে আপনাদের নাকটা চেপে ধরে রাখবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের খারাপ না লাগে। দুটোই হ্যাঁ, দুটো যাতে আপনি নিঃশ্বাস না নিতে পারেন ততক্ষণ পর্যন্ত। এবং আপনারা একটু ঘড়ি দেখতে পারেন যে কতক্ষণ পারেন, এটা একটা মজা কিন্তু। এবং সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন কে কত সেকেন্ড বা কত মিনিট এটা ধরে রাখতে পারেন। 40 সেকেন্ড, 40 সেকেন্ড, জাস্ট 40 সেকেন্ডস। আমার ক্ষেত্রে, হ্যাঁ আপনার ক্ষেত্রে আপনাকে যদি আমি 1.5 মিনিট ধরে রাখতাম, এই অবস্থায় আপনার যত মিশন, ভিশন, গোল, যত আকাঙ্ক্ষা কি থাকতো? একটাই, যে আমার আগে নিঃশ্বাসটা নেওয়া জরুরি, আমি আর কিছুই চাই না। এই মুহূর্তে আপনি আর কিছুই চাবেন না, সব কিছু ভুলে যাবেন। কিন্তু এই যে মূল্যবান জিনিসটা আমরা প্রতিনিয়ত গ্রহণ করতেছি, আমরা কি যেই যে আমাদের সৃষ্টি করছে, কখনো কি এটার জন্য আমরা কখনো থ্যাঙ্কস জানিয়েছি? বা ওই সুক্রিয়াটা কখনো একবারের মতো ভেবে দেখেছি যে এত ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা অবিরত নিয়ে যাচ্ছি, অক্সিজেন, সেই সুক্রিয়াটা কিন্তু আমরা জানি না, আমাদের মাথায় আসে না, এটা মাথায় নেই না। কারণ কি আমাদের ফোকাস থাকে অনেক জায়গায়। সাপোজ মনে করেন যে একটা গল্প শুনছেন তো, যে একটা লোক খুব দুঃখী, সে গরিব, তার জুতা কেনার টাকা নাই, তো এটা নিয়ে তার মন খুব খারাপ। তো একদিন দেখলো যে হঠাৎ করে রাস্তায় একদিন একটা লোককে দেখলো যে তার একটা পা নাই। তো সে হঠাৎ করে গভীরভাবে সেখানে সে ফোকাস করে যে আচ্ছা এই লোকটার তো পাই নাই, তাহলে আমি সামান্য জুতার জন্য কেন আমরা মানে এতটা স্যাড হচ্ছে। এই জিনিসটা আসলে স্রষ্টা পছন্দ করে না। আমাদের ফোকাস থাকে সব সময় যে আমাদের কি নাই, এবং এটাই কিন্তু আমাদের প্রাপ্তির ক্ষেত্রে অনেক বাধা। কিন্তু কি নাই সেই জিনিসটা নিয়ে কি আমি কখনো ভাববো না? আমার কি একটা চাওয়া থাকতে পারে না যে আমার এই জিনিসটা নেসেসিটি, বা আমার এটা হইলে ভালো হয়? দোষটা হ্যাঁ অবশ্যই, বাট আপনার ভিতরে যে অভাব বোধ থাকাটা, তো এটা তো ঠিক হবে না। আপনি একটা চাচ্ছেন যে হ্যাঁ আপনার এটা দরকার, সেটার জন্য আপনি কাজ করেন, এটা যদি না পান, সেখানে যে এই যে যে ব্যথাটা বা বেদনা বা স্যাডনেস, এইটা রাখা যাবে না। কারণ একটা জিনিস মনে রাখবেন, মানে তার মানে আমার অ্যাম্বিশন থাকবে বাট এমটিনেসটা থাকবে না। না না, যেটাকে আপনি ধর্মগ্রন্থ থেকেও আপনি পড়লে দেখতে পারবেন যে ডিজায়ার এবং অন্যান্য যে মনীষীগুলো, ডিজায়ার মানুষের ভিতরে স্যাডনেস ক্রিয়েট করে। আচ্ছা, বুঝতে পারছেন? আপনি চান, এখানে তো নিড, এক্সপেকটেশন, আসলে অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি বেসিক নিড যেটাই হোক আপনি সবকিছু চাইতে পারেন, বাট সেই চাওয়া না পাওয়ার কারণে আপনি যে স্যাডটা থাকবে, এইটা কিন্তু আপনার জন্য অযৌক্তিক, এবং এইটা আপনাকে আপনার শারীরিক ব্যাধি তৈরি করবে, মানসিক ব্যাধি তৈরি করবে, এবং আপনার অ্যাবান্ডেন্সটা আপনার আসবে না, ব্লকেজ হয়ে যাবে। তো এখানে যারা প্র্যাকটিস করতেছে ল অফ অ্যাট্রাকশন, এর আগে করেছিল বা এর পরে শোটা দেখার পরে প্র্যাকটিস করতেছে, অনেকে অনেক উপকার পাইছে, অনেক কিছু হচ্ছে। এটা আমি বলবো, এটা কমেন্টে অবশ্যই যেন সবাই জানায়। কিন্তু যাদের হচ্ছে না তাদের আমি মানে আসলে কোশ্চেন করার কোনো দরকার নাই, তাদেরকে দিয়েই তারা বিচার করবে যে তারা আসলে কতটা কৃতজ্ঞ ছিল। আচ্ছা, ছোট ছোট মাইনর জিনিসগুলার সুক্রিয়াটা করতে হবে। আপনার লাইফে যেটাই পান সেটার ভিতরে যে প্রাপ্তির যে আনন্দ, এটা যদি আপনি ফিল করেন, আপনি কিন্তু একটা মানে এটা কিন্তু খুব মজার একটা জিনিস, আপনাকে আরো ভালো লাগবে, ফোকাসটা চলে যাচ্ছে। আপনার কথা বলার পর মনে পড়লো, মানে প্রথম পর্ব দেখার পর আমি অনেকগুলো মেইল পাই। বেশিরভাগ মেইলে মানুষ সাপোর্ট করে যে হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশন আমার লাইফে ইম্প্যাক্টফুল একটা রোল প্লে করেছে। অনেকে আমাকে টেক্সট করেছে যে ভাই আমি অনেক বছর ধরে চেষ্টা করেছি, আমার হয় না, আমার হয় না, আমি পারি না। মানে অনেকে এটাও বলে যে তিনি ডাইহার্ড চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আর আমি আসলে ফিরতি মেলে কেবল এটুকুই বলতে পারি যে আপনার হয় না এটা ভাববেন না,
যখনই আপনি জাজ করতে যাবেন তখনই ধরাটা খাবেন। আপনার একটা বক্তব্য দেন তাদের উদ্দেশ্যে। যারা মনে করে যে তাদের হয় না। তাদের উদ্দেশ্যে এটা তো অবশ্যই একটা অনেকগুলো ফ্যাক্টর আছে। বুঝতে আচ্ছা, পারছেন? তার ভিতরে গ্র্যাটিটিউডটা একটা মারাত্মক ফ্যাক্টর। অনেক বড় একটা ফ্যাক্টর। আর ফেইথ এখানে। ফেইথটা এমন একটা জিনিস আপনি যে কারো কাছে যান, আ ধরেন যে আপনি শুনতেছেন যে অমুক লোকটার কাছে গেলে উনি একটা কিছু দোয়া পড়ে দিল। এটা ভালো হয়ে গেল। কেউ যদি ফেইথ নিয়ে যান, ওই লোকটা ফেক হলেও আপনার কাজ করবে। সেম অ্যাজ লাস্ট টাইম আমি প্ল্যাসিবো ইফেক্ট নিয়েও কথা বলছি। অনেকগুলো ফ্যাক্টর সেম। ফেইথ এটা হলো ১ নাম্বার জিনিস। আচ্ছা। হ্যাঁ? আপনাকে বিশ্বাসী হইতে হবে। হুম, মানে বিশ্বাসী তখনই হবেন মানে বিশ্বাসী আরেকটা নাম তো মানে যারা বিশ্বাসী তারা মুমিন। হুম। এটা আপনি জানেন যে কতটা ইম্পোর্টেন্ট আমাদের মুসলিমদের জন্য। তা আপনার ভিতর যদি ফেইথ কাজ না করে, তাহলে আপনার তো কোনো কাজই হবে না। এটা সবকিছুতে আপনি ফেইথ হারাবেন। এটা একদম মানে ১ম যখন আমরা আলোচনা করি হুম, ফার্স্ট হুম। এপিসোডে, তখন আপনি ফেইথ জিনিসটার প্রতি মোটামুটি ফেইথ নিয়ে অনেকটা হ্যাঁ, আলোচনা হয়। এবং আমার কাছে এখন মনে হচ্ছে যে না আমরা গ্র্যাটিটিউড এবং গিফট নিয়ে যখন কথা বলছি, why not আমরা কোনো একটা এপিসোড হুম, হুম। ফেইথ নিয়েই করব। কারণ লাইফের সব ক্ষেত্রে এটা ইম্পোর্টেন্ট। এইটা একদম হ্যাঁ? ১ নাম্বার একটা জিনিস। হ্যাঁ। আমি একটা ছোট্ট একটা ইকুয়েশন হুম, দিয়েছিলাম হুম, যে ফেইথ, ডিজায়ার বা ড্রিম বা আপনি যেটা চাচ্ছেন এক্সপেকটেশন ইকুয়াল টু রিয়েলিটি। মানে আপনি একটা ড্রিম সেট করবেন এবং সেইটা যে হতে যাচ্ছে বা হবে এই ফেইথটা করলে সোজাসুজি রিয়েলিটির দিকে যাবেন। আমি ফেইথ নিয়ে আপাতত এই পর্যন্ত থামতে চাই। কারণ আমি গ্র্যাটিটিউড নিয়ে অনেক কিছু জানতে চাই আজকে। ওকে। তার ভিতরে গ্র্যাটিটিউডটা কি এবং নন গ্র্যাটিটিউড মাইন্ডসেট হলে কি ঝামেলাটা হতে পারে একটা ধারণা পেয়ে গেলাম। কিন্তু কথা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন এর সঙ্গে জি। এই গ্র্যাটিটিউড এর রিলেশনটা কি? কৃতজ্ঞতাবোধের সাথে আসলে আকর্ষণ সূত্রের সম্পর্কটা কি? এটা মানে আমি পার্সোনালি এটাকে ওই লয়ের চোখে দেখি না। এটা একটা সিস্টেম। এটা ইউনিভার্সাল সিস্টেম। এইটা আসলে সবকিছুর উপরে একজন আছে হুম, এবং একজনই আছে। এটা আমরা বিলিভ করি। হুম, তো সবকিছু উনার কাছ থেকে আসে। হুম, তো এখানে আপনি যদি ইসলামিক ফিলোসফিতে যান, সেখানেও কিন্তু অনেকগুলো বিষয় আছে। যেমন নিয়ত। হুম, হুম? তো নিয়তটা কি? নিয়তটা হলো আপনি ধরেন যে আপনি কি চাচ্ছেন? এইটা। তো নেক নিয়তের কথা বলা হয়। এরপরে কি? সবর। আপনাকে ধৈর্য ধরতে হবে। এখন যাদের হচ্ছে না, তারা কিন্তু সবর করতে পারতেছে না। এবং সবরের যে প্রাইসটা, এটা কিন্তু অসম্ভব সুন্দর। কিন্তু ওই যে আপনি একটা ছবি দেখছেন না? যে আপনার গর্ত খুঁড়তে একদম লাস্টে চলে আসছে। হুম, 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 গোলটা কিন্তু কাছাকাছিই ছিল। হুম, কিন্তু টের পায় নাই, চলে আসতেছে, ব্যাক করতেছে। তো সবরের যে পিরিয়ডটা, এটা কিন্তু আমাদেরকে জানানো হয় না। কতদিন, কতক্ষণ বা কত বছর সবর করতে হবে। হুম, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের জন্য ইজি হয়ে যেত। বাট একটা জিনিস আপনি মনে রাখবেন, সবরের টাইমলাইনটা যদি অনেক বেশি হয়, তাহলে মনে রাখবেন সেটার ফলাফলটা কিন্তু আরো বড় আকারে আসতেছে। এবং এটা একটা এক্সাম। তো যাই হোক, সবর, নিয়ত, এরপরে যে আপনার যে কাজ, অ্যাক্টিভিটি, এটাও করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। তা একটা সাকসেসনেসের পেছনে যে ইসলামিক যে ফিলোসফি এবং এর ভিতরে ডোনেট বা দান বা গিফট যেটাই বলেন, এটা তো মারাত্মক জিনিস। এটা নিয়ে আমরা আলাপ করবো। আমি জানি না আসলে ছোট হলেও অনেক বড় সময় লেগে যায়। হুম, 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 ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ? হুম, হুম। এই যে জিনিসগুলো এগুলো ফ্যাক্টর। এখন আপনি ল অফ অ্যাট্রাকশন আ এর সাথে আরেকটা যুক্ত করে দিতে পারেন, যেটা আপনি আগের পর্বে বলেছিলেন হুম, যে, হুম। এমন কিছু মানুষের সাথে আমরা মিশবো না যেখানে গিয়ে আমি লো ফিল করি, হীনমন্যতা করি। হ্যাঁ। কাদের সাথে মিশবেন না? যে যারা হিংসুক, হিংসুকটা ব্লাক ম্যাজিক এর মতো কাজ করে। হুম, এটা নেগেটিভ এনার্জি কন্টিনিউয়াসলি এটা বদনজর। এটা সব আপনারা হুম, জানেন হুম, আমাদের সব ইসে আছে, হ্যাঁ? হুম, আরেকটা বিষয় দেখেন যে ষড়রিপু, হুম, কাম, ক্রোধ, হিংসা, লোভ, লালসা এই জিনিসগুলো কি দরকার নেই? অবশ্যই দরকার আছে ল অফ অ্যাট্রাকশন এ। এইগুলো হলো ফ্যাক্টর যেটা আপনার ল অফ অ্যাট্রাকশনটাকে পাওয়ারফুল করে তুলবে। আচ্ছা। এখন আপনি নিজেই আপনি নেগেটিভ ভাইব আরেকজনকে ছড়াচ্ছেন। আপনি কি পজিটিভ ভাইব পাবেন? পাবেন না। কারণ রিফ্লেক্টেড হয়তো এটা। আর গিফটের বিষয়টা কি? ধরেন আপনাকে কেউ পছন্দ করে না বা আপনার সম্পর্কে খুব খারাপ ধারণা। হুম, হুম? আপনি তাকে একটা গিফট দেন, হঠাৎ করে সারপ্রাইজ করে দেন। হুম, আপনার প্রতি তার ধারণা মানে পাল্টে যাবে এবং যে তার নেগেটিভ যে ফোর্স সবসময় কিন্তু একটা হার্ট থেকে কিন্তু একটা সবসময় একটা নেগেটিভ ফোর্স কাজ করে কিন্তু সবসময়। এই জিনিসটা তখন ব্রেক ডাউন হয়ে যায়। বুঝতে পারছেন? আরেকটা উদাহরণ দেই। শত্রুদের ভিতরে কি কাজ করে? সেটা হলো একটা ইগো কাজ করে। ধরেন আপনি আমার খুব বড় শত্রু। এখন হুট করে আমি জানতে পারলাম যে আমার একটা বিপদ ছিল, সেটা আপনি কোনো না কোনোভাবে সলভ করে দিয়েছেন। হুম,
কোনো না কোনো জায়গায় একটা বিপদ ছিল, বা বিজনেসের ক্ষেত্রে আমার কোনো জায়গায় একটা প্রবলেম ছিল, এটা আপনি ইয়ে করে সলভ দিয়েছেন, করে দিলাম। সলভ করে দিয়েছেন। হুম এরপরে আপনি আমার নামে বাইরে একটু পজিটিভ কোনো কথা বলছেন, হ্যাঁ উনি আমার শত্রু হতে পারে, বাট উনি কিন্তু এমনি খুব ভালো লোক। হুম এই বিষয়ে আমি একমত। হুম আমার ভিতরে কি কাজ করবে জানেন? আমার ভিতরে টেন্ডেন্সি পাল্টায় যাবে। হ্যাঁ, ও আমাকে যদি উপকার করতে পারে, হুম তাহলে আমি কি ওর চেয়ে কম নাকি? আচ্ছা, ওর কি প্রবলেম আছে বাই করো। ও আমার দিকে 1 হাত বাড়াইলে আমি ওর 2 হাত বাড়ায় দিব। আপনি ইগো বলেন, যেটা সব দিক দিয়ে মনে করেন এই এত বড় ফ্রেন্ড হয়ে যায়, হুম মানে আনবিলিভেবল। এবং কোরআনেও কিন্তু লেখা আছে যে আল্লাহ বলছে যে তোমাদের ভিতর থেকে আমি কিছু শত্রুর ভিতরে বন্ধুত্ব স্থাপন করব। বন্ধুত্ব খুব স্ট্রং হয়। তো এই জিনিসগুলো অনেকগুলো ফ্যাক্টর ওকে, আছে। আমি এখন দুটো স্পেশাল কেস বলবো, হ্যাঁ? ইটস ভেরি ইম্পর্টেন্ট হুম, এবং ভেরি পাবলিক কানেক্টেড। অনেকে হয়তো বলবেন ওকে। না, বাট আমার কাছে এই মুহূর্তে ২ টা কেস স্টাডি, ২ টি স্পেশাল সিচুয়েশনের কথা আপনাকে বলব। ১ম সিচুয়েশনটা আগে বলি, সেটা শুনে দ্বিতীয়টা। ধরেন, যারা স্রষ্টায় বিশ্বাসী, তাদের একটা প্রিভিলেজ আছে। তারা স্রষ্টাকে মাথায় রাখে। ম্যানিফেস্টেশন করার সময় তারা এই ফিলটা করে যে, আমি মনোছবি দেখছি, যে আমি এই জিনিসটা পাইতে চাই, এমনটা হতে চাই, এই রিয়েলিটি তৈরি হোক আমি চাই, এবং তারা স্রষ্টার উপর নির্ভর করে, তাদের জন্য কাজটা ইজি হয়। কিন্তু অনেকেই আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না। অনেকেই আছে যারা কোনো ধর্মই বিশ্বাস করে না। তারা এমন না যে তারা খারাপ মানুষ, তারা সাকসেস হচ্ছে লাইফে, তারা সোবার, তারা ভদ্রলোক। বাট তাদের বিশ্বাসের জায়গাটা হচ্ছে যে মানুষ মরে গেলে তার গল্পটা শেষ। এখানে স্রষ্টা বলে কিছু নেই। যেহেতু সোসাইটিতে তারাও থাকছে এবং তারাও সোসাইটির একটা পার্ট, এবং তারা হার্মফুল না, কারোর কোনো ক্ষতি করছে না, কেবল তাদের বিশ্বাস নিয়ে তারা থাকছে। ম্যানিফেস্টেশন তারাও তো করতে চাইবেন। এর জন্য কি আলাদা কোনো প্রসেস আছে? তাদের ক্ষেত্রে আসলে ম্যানিফেস্টেশনের প্রসেসটা কেমন হলে অল্টারনেটিভ ওয়ে হইতে পারে? আসলে কঠিন প্রশ্ন না সহজ প্রশ্ন, এটা আমি বলতে পারতেছি না। আমার ফিলোসফিটা আমি বলতে পারি, হুম, যে আমি কি চিন্তা করি হুম, তাদের সম্পর্কে। তো এখানে আসলে অনেক ধর্মের মানুষই আছে। তো হুম, আমি ইসলাম ধর্মের থেকেই ইসলাম ধর্মই পালন করি। তো সেক্ষেত্রে হয়তো কিছু ইসলামিক ফিলোসফির হুম, কথাই বলবো। তো দেখেন, আমাদের যে কারণে পৃথিবীতে আসা, যেভাবে বেশ কিছু ইনসিডেন্ট, ওটা আসলে আমরা বলতেছি না, বাট আমরা মোটামুটি জানি। তো এখানে একটা নেগেটিভ ফোর্স বা গডের যে বিরুদ্ধে যে যায়, তাকে আমরা শয়তান বলে চিনি, ইবলিশ, শয়তান। এই তো সব নেগেটিভ এনার্জি। ধর্মেই, সব ধর্মে কিন্তু চিনি। কিন্তু এই ইবলিশ বা শয়তান বা সাতান, যাকেই বলেন, সে কিন্তু গডে অবিশ্বাস করে না। সে আস্তিক, সে জানে, বাট তার একটা অহংবোধ কাজ করে, সেখান থেকে এত কিছু। তো হ্যাঁ, মানুষকে ফ্রি উইল দেওয়া হয়েছে, বাট এও ঠিক, মানুষ হয়তো কেউ মূর্খ, কেউ জ্ঞানী, আর কি। ধরেন বিগ ব্যাং এর মধ্য দিয়ে একটা মানে সবকিছু সৃষ্টি হয়ে গেল হুম, ছোট্ট একটা কণা থেকে। যাই হোক, এটা ধর্মগ্রন্থে আপনি পাবেন। কিন্তু আমার কথা হলো যে বিগ ব্যাং থেকে এতগুলা সৃষ্টি জোড়ায় জোড়ায়, এটা কি হওয়ার কথা ছিল? এটা কোন সায়েন্স? তারা আবার সায়েন্সে বিলিভ করে। হুম, তো সায়েন্সটা একটু দেখা, কোন সায়েন্স? সবকিছু হবে জোড়ায় জোড়ায়। তিনটা তিনটা করে হতে পারতো না? তিনটা মিলে একটা সেট হয়, আর সবকিছু মেল ফিমেল, কি সুন্দর। ঠিক এরকম একটা মাইনাস প্লাস, এই যে যে বিষয়টা, তাদের ভিতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এবং তাদের যে লাইফ স্টাইল, হুম। জন্ম থেকে মৃত্যু একটা এইজ আছে, এই যে সবকিছুই সার্টেন যে সিস্টেমেটিক। জিনিস, সিস্টেমেটিক, এত সুন্দর জিনিস, তারপরও এটার ভিতরে আমি সোজা সাপটা একটা জিনিস দেখতে পারি, সেটা শর্ট টাইমে আমি ভাইরাল হতে চাই, বা হুম, আর্ন করতে চাই, হুম, নেম ফেম কামাতে চাই। হুম, তো এইটার কারণ, তো এইটার জন্য তো অনেকে অনেক কিছু করতেছে। শয়তানের কাছে তার হার্ট বিক্রি করে দিচ্ছে, হুম, শয়তানের বায়াত হয়ে যাচ্ছে। হুম তারপরে স্যাটানিজমের ফলোয়ার হয়ে যাচ্ছে, আর্লি নেম ফেম কামানোর জন্য। এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই, সারা পৃথিবী জানে। হুম, হুম, তো তারাও এটা করতে পারে শর্ট টাইমে। এটা তো অনেক লোভনীয় একটা জিনিস। কারণ আপনি যখনই এই ধরনের একটা টাইটেল দিবেন, আপনি আপনি কোনো কিছু লিখেন, খুব দ্রুত আপনার লেখাটা পাবলিশ হয়ে যাবে। কারণ মানুষ সবসময় উদ্ভট জিনিসটা আগে নেয়। খেয়াল করছেন কিনা জানি না। একটা ট্রু। যে কোনো একটা জিনিস, আপনি এখনই একটা থাম্বনেল বানায়, এই হুম, ভিডিওটারই এমন একটা থাম্বনেল বানাবেন যে খুব নেগেটিভ টাইপের, মানুষজন দেখবে হুমড়ি খেয়ে পড়ছে হুম, দেখার জন্য, আরে হুম, দেখি তো, ইন্টারেস্টেড থাকে। হুম, হুম, তো ওই একটা রাইটার, সেদিনে যে আপনার সাথে কথা হচ্ছিল, যে হুম, রাইটার, সে আস্তিক কিন্তু বই লিখছে কি নাম দিয়ে,
যে আমি কেন আমি স্রষ্টা কেন অবিশ্বাস হলাম? আমি কেন স্রষ্টা অবিশ্বাস করলাম। পরে খুলে দেখা গেল যে ওখানে আসলে সে নাস্তিক না, কিন্তু ওই টাইটেল দেওয়ার জন্য তার বই নিয়ে আমরা আপনারা আলাপ করতেছি এখানে, চিন্তা করেন। এবং এরপরে অনেকে হয়তো এই বইটা কিনে পড়ার চেষ্টা করবে। এবং আমরা কি দেখলাম যে পরিমাণ ছাড়াইছে। ফার্স্ট ওয়ার্ল্ডের যখন বড় কোনো এরিয়াগুলোতে কাজ হয়, সেটা হতে পারে গ্র্যামি অ্যাওয়ার্ড, হতে পারে অস্কার, একাডেমি অ্যাওয়ার্ড, কান ফিল্ম ফেস্টিভ্যাল, এই সমস্ত জায়গাগুলোতে আলাদা একটা গ্ল্যামারাইজ হয়ে যায় যে যখন কেউ বলে যে সে বস্তুবাদী একজন মানুষ, এটাও কেন যেন একটা গ্ল্যামারের ব্যাপার হয়ে যায়, বা পশ্চিমা বিশ্ব এটা করে থাকে। আই ডোন্ট নো, এটা হয়তো তাদের ফিলোসফি। যেটা আপনি শর্টকাট ওয়েতে আমাকে একটু বোঝাই দেন, এই সমস্ত বস্তুবাদী মানুষরা কিভাবে নিজের ম্যানিফেস্টেশন ব্যবহার করবে। এটা ক্ষেত্রে বলে রাখা ভালো, আমি সেই সমস্ত বস্তুবাদী মানুষের কথা বলছি যাদের চোখ কান হাত মুখ সবকিছু থেকেই আশপাশের মানুষ নিরাপদ, নিরীহ বেসিক্যালি, বাট তাদের বিশ্বাসের জায়গাটাতে তারা এটাই ধরে রাখেন যে স্রষ্টা বলে কিছু নেই, ধর্ম বলে কিছু নেই। ওরাও তো মানুষ, ওদেরও তো রক্তের গ্রুপ আছে, ওদেরও তো কিডনি ফুসফুস আছে, ওরা কিভাবে ম্যানিফেস্টেশন ব্যবহার করবে? আমার কাছে যেটা মনে হয় তারা আসলে ফেক অ্যাক্টিং করে, তাদের ভিতরে ফেইথের বিষয়টা আছে। যেমন আহ, এক আসলে জ্ঞানী মানুষ একটা লেকচার দিচ্ছিল, সেখানে বলতেছিল যে কোনো একটা যাত্রায় বাংলাদেশের ওয়ান অফ দা শ্রেষ্ঠ নাস্তিকের সাথে তার একটা সফর হয় কোনো না কোনোভাবে পাশাপাশি প্লেনে। হুম, তো একজন খুবই পায়াস হুম, আর একজন নাস্তিক। হুম, হুম, তো হঠাৎ করে আকাশে প্রচন্ড ঝড়। হুম, হুম, তো ঝড়ের ভিতর খুব কাঁপাকাঁপি। এখন নাস্তিক যে লোকটা, সে হুম, বাংলা মানে আসলে খুব টপ ক্লাস হুম, হুম, নাস্তিক। তো সে বিড়বিড় করে কি জানি কি পড়তেছে, পড়তে গেলে দোয়া-দূর পড়তেছে। ঠিক আছে? এখন যে আস্তিক এবং খুব পায়াস, সে তো খুব হাসাহাসি করতেছে। তো তাতে নাস্তিক খুব ক্ষেপে গেল এবং বলল যে আপনার কি সমস্যা, আপনি কি ডর ভয় বলে কিছু নাই? তখন সে বলতেছে যে আমি আসলে জানতাম আপনি নাস্তিক এবং হুম, সবাই তাই জানে হুম, সারা বাংলাদেশে, হুম। কিন্তু আপনি যে এগুলো করতেছেন এটা দেখে তো আমার হাসি লাগতেছে। ধর্মিয়া রাখেন আপনার নাস্তিক, যান বাঁচানো ফরজ। রিয়েল বুঝলেন? স্টোরি না? রিয়েল স্টোরি। স্টিল নাও তো সবাই তাকে নাস্তিক হিসেবে জানে, সেও হাইড করে রাখছে। আর এখন যারা ছোট ছোট হুম, নাস্তিক আছে, হুম। ইয়াং ইয়াং, তাদের কথা আর কি বলবো। তাদের যদি গুরুরাই এরকম অবস্থা হয়ে যায়। এক্ষেত্রে আমার একটা ধারণা কি শেয়ার করতে পারি? হুম হুম, শিওর, আমার কাছে অবশ্যই। যেটা মনে হয়, যেটা হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারে, বাট আমার কেন যেন মনে হয় এই পৃথিবীটা না একটা ন্যাচারাল রিটার্নস, এই জিনিসটা খুব দিস ফলো ইজ দ্য করে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ন্যাচারাল রিটার্ন। কোনো একটা প্রোগ্রামে আমি একটা শুনেছিলাম, একজন আলোচক বলছিল যে একটা আমের আঁটি মাটিতে পুঁতছেন, গাছ হচ্ছে, কতগুলো আম সেখান থেকে আসছে। দিস এর নিদর্শন। হুম এটা হুম কোরআনেও আছে। হুম হুম এটা আমি বাইবেলেও পড়েছি হুম 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 যে একটা কিছু যখন আপনি খুব পজিটিভ মাইন্ড নিয়ে দিচ্ছেন, আপনি রিটার্ন পাচ্ছেন। এটা একটা প্রাকৃতিক সিস্টেমই। ফলে আপনি দেখবেন যে এই মানুষটা হোয়াটএভার, সে বিলিভার ও নন বিলিভার যাই হোক না কেন, সে যদি ভালো মানুষ হয়, সারে তাহলে সে ভালো মানুষ ন্যাচারাল হওয়ার রিটার্ন জন্য। হিসেবে, আমরা জানি না, আমরা যারা ধার্মিক বা ধর্ম বিশ্বাস করি তারা পরকালে বিশ্বাস করি, সেখানে একটা কিছু হুম হুম আছে। হুম হুম। কিন্তু যারা এটা বিশ্বাস করছে না তাদের কাছে তো এটাই সব। এখন এখানে যদি তারা ভালো মতো লাইফ লিড করে, হেলদি লাইফ লিড করে, তাহলে হেলদি রিটার্ন পাওয়াটাই তো, 100%, তাই না? 100%। এখানে ইট ইজ নট ম্যান্ডেটরি যে আপনাকে গডে বিলিভ করতে হবে। আপনি আসলে হয় কি, অনেকে অনেক সমাজে বাস করে। হুম, হুম। কতখানি সত্য জানি না, হুম। বা শুনে আসছি যে চায়নায় আসলে এটা নিয়ে কেউ কোনো চর্চাই করে না। হ্যাঁ, এটা আমিও বাঙালিতে শুনেছি। আসলে বিষয়টা কি, এটা কি এত ইম্পর্টেন্ট কিছু, এরকম কিছু একটা। হুম। বাট ওরা মানে জাতিতে খুব ভালো, ভালো একটা জাতি। আমার কাছে খুব ভালো লাগে, খুব কর্মঠ। দুই একজনের সাথে আমি কাজ করি। হুম, হুম, তো ভালো মানুষটা হওয়া খুব ইম্পর্টেন্ট, এটা আমি লাস্ট টাইমও বলছি। হুম, তো এই যে বললাম অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো বিষয়টা হচ্ছে যে যে আপনি পজিটিভ ভাইবটা আপনি শেয়ার করেন এবং কাজগুলা, মানুষকে হিংসা করেন না, কারো অহংকার করার দরকার নাই। একটা জিনিস হচ্ছে কি, দান সদকা গিফট এটা খুব ইম্পর্টেন্ট। হুম, এটার কিছু নিয়ে আলাপ করি, কারণ আমরা হয়তো আলাপে আলাপে অনেক কিছু হুম, মিস করে ফেলতেছি। হুম, হুম, যে আপনি ধরেন খুব দুঃস্বপ্ন দেখলেন, হুম, যে আপনি জানেন বা কিছু কিছু মানুষ এরকম হয়, তারা আগে দেখতে পারে। হুম, এই সময় কি করবেন, একে কিভাবে ঠেকাবেন? দান সদকা করে দেন, ক্লিয়ার হয়ে যাবে। এমনকি
এটা আপনি শুনছেন তো, এটা আমার মান্যত বলে, মানে অ্যাডভান্সও আপনি বুকিং করে রাখতে পারেন। হ্যাঁ, যে এরকম একটা রেজাল্ট হলে আমি এরকম কিছু দিব। এখানে ইউনিভার্সে তো অনেক কিছু আছে, কিন্তু এই যে প্রপার যে সমতা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধনীর থেকে গরিবে এটা ফ্লো হবে। হ্যাঁ, আমার মনে পড়লো যে হুমায়ুন যখন জন্মায় হুম, সে তো মৃত্যুশয্যায় ছিল জন্মের পরপরই ছোট অবস্থায়, এবং তার বাবা, যদি ভুল না করে থাকি, বাবর। তো বাবর হচ্ছে তার খাটের চারপাশে ঘুরছিল এবং স্রষ্টার কাছে প্রার্থনা করছিল যে আমার জীবনের বিনিময়ে তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও। এবং অনেক অনেক ডাক্তার কবিরাজকে আনা হয়েছে, এবং একজন কবিরাজ এটা বলেছিল যে দ্য লাস্ট অপশন, যদি আপনি আপনাকে স্যাক্রিফাইস করে বাচ্চার জন্য প্রার্থনা করেন। এবং এই মানতের কথা বলে দেখে মনে পড়লো যে এই ভদ্রলোক বাবর সাহেব, সে এমনভাবে প্রার্থনা করেছে যে বাবর অসুস্থ হলো কিন্তু তার ছেলে সুস্থ হলো, এবং ছেলে যখন পরিপূর্ণ সুস্থ হলো, ওয়ান্স এ ফাইন মর্নিং বাবর নাই, মারা গেল। এটা হয়, এটা হয়, এটা আমার লাইফে হয়েছে, আমি ডিটেলস বলতে যাচ্ছি না। দেখেন, বাস্তবতা কি বলে? বাস্তবতা হচ্ছে, আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন, অফিসে যাচ্ছেন, একদিকে আন্দোলন চলছে, গাড়ি স্টাক হয়ে বসে আছে। আপনি গামালে বেড়ে চলে গেলেন, রাগে চলে গেলেন যে আমার অফিসেও চলে যাচ্ছে, সামনে গাড়ি বন্ধ, আমি কখন পৌঁছাবো আমি জানি না। আপনি গাড়ি ড্রাইভ করে অন্যদিকে নিলেন, সে রোডও বন্ধ। এমন হতে পারে যে আপনি যে জবটা করছেন, সেই জবে আপনি প্রপার অনারটা পাচ্ছেন না। আপনার লাইফস্টাইলের সাথে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে আপনি স্বাদ আর সাধ্যের মিলমেশ করতে গিয়ে ফেড আপ হয়ে যাচ্ছেন। হুম, দিন শেষে যখন বাড়ি আসছেন, আপনি চিন্তা করছেন আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে, মাসের এতদিন বাকি আছে। তারপরে আপনার পার্টনার, সে সারাভাবেই চেষ্টা করতেছে সংসারটা চালাতে, হিমশিম খাচ্ছে। এই যে নেগেটিভ একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাচ্ছে ওই মুহূর্তে, এই যন্ত্রণা নিয়ে আমি আসলে কিভাবে পজিটিভ বা কৃতার্থ থাকবো? কৃতজ্ঞতাবোধ কোথা থেকে আসবে? কার উপরে আসবে? মানুষ তো তখন আরো বলে যে আল্লাহ কি শুধু আমাকেই দেখে কষ্ট দেওয়ার জন্য? ওদের ক্ষেত্রে আসলে আমি কি বলবো আসলে, এটা টোটালি ডিপেন্ড করে তার চিন্তা চেতনার উপরে। আমার কথা বলি, আমার বাবা মাকে আমি কিন্তু বোঝাই মাঝে মাঝে। আমার ফাদার এইজ 80 ইয়ার্স ওল্ড, সে স্টিল চরতলা থেকে হেঁটে নামে, ও লিফট নাই বাসায়। তো বাজার করে, নামাজ পড়ে, ম্যাক্সিমাম কাজ আব্বা সেই করে। হুম, একটু হিয়ারিং এর প্রবলেম হচ্ছে, বাট আমি বুঝাই, আব্বা তুমি একটু খেয়াল করে দেখো তো, তোমার কোনো ফ্রেন্ড সার্কেল আছে? ম্যাক্সিমাম মারা গেছে। তাহলে বুঝেন, এর থেকে বড় সুক্রিয়া আর কি হইতে পারে? তার গাড়ি বাড়ি হলো, সবকিছু হইলো, সে বাঁচলো না, এটা কি বড় প্রাপ্তি? আল্লাহ তাকে এখনো সুস্থ রাখছে, কয়জন থাকে? তো আর যারা অসুস্থ তাদের কথা বলবো, তারা যে ধর্মেরই হোক, তাদের তো জানার কথা যে অসুস্থতার মাধ্যমে তার পাপগুলো মোচন হয়। এটাও একটা প্রাপ্তি, কোনো কিছুই হারায় না, কোনো কিছুই হারায় না। আমরা যেমন একটা কিছু সূত্র জানি যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, অথবা যে ফেইল করে হয় সে কিছু শিখে কিন্তু ঠকে না, আসলে তাও না। ওই ফেইলরের মাধ্যমে তাকে লার্ন করানো হয়, বা অন্য একটা কিছু থেকে অ্যাভয়েড করে সরানো হয়। প্রত্যেকটা জিনিস, যারা অনেক বুলি বুজুর্গ বা অনেক জ্ঞানী লোক আছে তারা হয়তো আমার সাথে একমত হবে, সেটা হলো যে প্রত্যেকটা জিনিসের একটা রিজন আছে এবং পজিটিভের দিকেই আগায় এটা। হুম। সো আমি লাস্ট যে জব করতেছি 4 বছর হয়ে গেল। তো ইভালুয়েশন সবসময় হয়, কখনো কিন্তু আমি এক্সপেক্ট করি না যে এটা, এক্সপেক্ট থাকতে পারে, বাট আমি কিন্তু কখনো স্পিক আউট করি না যে আমার ডিমান্ড, এটা করি না, যেটাতে আমি মোটামুটি চলে। তো বিষয়টা এরকমই যে যেটা আছে এটাতে সন্তুষ্ট থাকেন, খুবই ভালো। বাট না পাওয়ার দুঃখটা রাখা যাবে না, ডিসকার্ড করে দিতে হবে। এবার একটা টেকনিক আমাদেরকে বলবেন। মানে আজকে তো শুরুতে আমি দর্শকদেরকে বললাম যে আমরা এই আয়োজনের শেষে হুম, ১০ মিনিটের জন্য আপনার কাছ থেকে আমরা একটা মেডিটেশন করব। আপনি সেটা জি, পরিচালনা করবেন। যেখান থেকে আমরা আসলে ল অফ অ্যাট্রাকশন এর সঙ্গে এই গ্র্যাটিটিউডটাকে এড করব। কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। কিন্তু তার আগে একটা বা ধারণা দেবেন যে আমি বুঝতে পারলাম যে কৃতজ্ঞতা বোধ বা কৃতজ্ঞ চিত্তটা ভেরি ইম্পোর্টেন্ট। হুম। হ্যাঁ? কিন্তু এটা আমি সেট করব কি করে নিজের মধ্যে? কোথা থেকে শুরুটা করব? একদম ABCD থেকে শুরু করে জেড পর্যন্ত বলবেন আমাদেরকে টেকনিকটা। আহ তার আগে কিছু গল্প করি। সিওর। হ্যাঁ। ওকে। আহ আমি একটা সময় খুব ঝামেলায় ছিলাম। হুম। তো সেই সময় আমি বিজনেস ছিল, ছোটখাটো বিজনেস করতাম। তো হঠাৎ করে বেশ কিছু টাকা আটকে গেল। তো এটা তুলতে তুলতে লাস্টে 70,000 টাকার মতো ছিল। তো যার কাছে পেতাম,
আমি জানি তার খুব ইগো, মানে ভালো একটা ইগো আছে, সে দিচ্ছে না, তারও অবস্থা ভালো না। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি জাতকে ভিক্ষা দিলাম, সাথে সাথে দিয়ে দিবে, যেখান থেকে নিয়ে হোক, বুঝলেন? কিন্তু আমি বলি না, আমি যদি বলে ফেলি সেটা নিলে আমার ভিক্ষা নেওয়া হয়ে যাবে। মন টন খুব খারাপ, অনেক দিন ধরে খুব সাফারার। হঠাৎ করে কোরআন শরীফ পড়তেছিলাম, এর ভিতরে ছোট্ট একটা আয়াত পেলাম। এটার অর্থ এরকম যে তোমাদের কাছে তুমি যদি অন্য কারো কাছে কিছু পেয়ে থাকো, হুম। সেটা যদি তুমি মাফ করে দাও, এর জন্য তোমার কি উপহার তোমার জন্য রয়েছে তা তুমি জানো না। এখানে হইতে পারে যে পাওনা টাকা সে দিচ্ছে না, বিভিন্ন সিচুয়েশন হইতে পারে যে সে হয়তো দিবে, বাট আপনি এমনি ছেড়ে দিলেন, অথবা সে দিচ্ছে না, যেই রকম পজিশনই হোক, আপনি যদি এটা মাফ করে দেন, তাহলে কি করতেছেন? গিফট করে দিলেন। এটা কি দান বা সদগা বা মানে গরিবকে দিচ্ছেন তা কিন্তু না, এটা অনেক ভালো কোনো পার্সনকে দিতে পারেন। তো এতটাই মহত্ব গিফটের যে এইটা পড়ার পরে সাথে সাথে একটা টেক্সট করলাম যে তাকেও ওর ভিতর থেকে একটা রিলিজ করে দেই, যে থাক ও একটা ঝামেলা, আর আমার ভিতর থেকে রিলিজ করে, দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। হুম। আমার ভিতর থেকে যে আত্মদহনে আমি ভুগতেছি, যে আমার এই যে পাচ্ছি না, হুম। এইটা কিন্তু আমাকেই এফেক্ট করতেছে কন্টিনিউ, আমার কোনো প্রোগ্রেস হচ্ছে না, হুম। একটা জায়গায় আমি স্টক হয়ে গেছি ফর এ লং টাইম। ঠাস করে আমি সাথে সাথে টেক্সট পাঠালাম, এটা দেওয়া লাগবে না, ঠিক আছে। ওই ধরনের নেগেটিভ কোনো ওয়ার্ড এক্সচেঞ্জ করি নাই। হুম। তার খুব অল্প কিছুদিন, খুব বেশি সময় লাগে নাই, উইদিন মেবি ফিউ ইয়ার্স ওই অ্যামাউন্টটা দেখে আমি পাচ্ছি মান্থলি। বাহ, ভালো তো। তার কাছ থেকে তো না, না অন্য কোনো উপায়ে। ভাই, মালিক তো একজনই, সেই তো দিবে বিভিন্ন হুম। সোর্স থেকে, বুঝতে পারছেন? তার মানে মানে আপনি ব্যাপারটা একটু যেটা পরিষ্কার হয়, ছেড়ে দিবেন ভাই, আপনি একটা অ্যামাউন্ট পেতেন তার কাছে, কিন্তু এখন সেই অ্যামাউন্ট আপনি প্রতি মাসে পাচ্ছেন। তো এইটা হলো যে আপনি কোনো কিছু আপনি যদি ইউনিভার্সে থ্রো করেন, এটা রিটার্ন আসবেই। কিন্তু ওই যে বড় বড় ব্যবসায়ীরা তারা দেখা গেলো ট্যাক্স দিচ্ছে না, তারপরে আপনার জাকাত দিচ্ছে না, এতে কোনো লাভ নাই, আস্তে 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 কমতে থাকবে। যদি আপনি আপনার বিজনেস থেকে বা আর্ন থেকে যদি একটা পোর্শন কন্টিনিউয়াসলি আপনি দিতে পারেন, আপনার সেইখানে আপনার কোনো বড় মানে কোনো দুর্ঘটনা ঘটবেই না। আচ্ছা। আমি পাইনি, আপনার কন্টিনিউটি থাকবে, চতুর্দিক দিয়ে ধস নামক আপনি কিন্তু পড়বেন না, কারণ আপনি ইউনিভার্সে একটা একটা জিনিস নিয়ন্ত্রণ করতেছেন, সেটা হলো যে আপনার কাছ থেকে আপনি নিচে দিচ্ছেন, হুম। তার মানে একটা সমতা করার চেষ্টা করতেছেন ব্যালেন্স। কিছুটা হলেও। এটা কিন্তু আপনার সৃষ্টিকর্তা খুব পছন্দ করে, এবং ডে বাই ডে আপনার ইনক্রিজ হবে, কখনো ডিক্রিজ হবে না। এরকম আসলে অনেক ঘটনাই আছে আমার লাইফে, এবং স্পেশালি আমি একটা অনুরোধ করব সবাইকে, যদি কখনো খুব স্ট্রেসড হয়ে যান, খুব ফ্রাস্ট্রেশনে পড়ে যান, এবং কখনো মনে করেন যে আমার এই জিনিসটা চাই, তার বিনিময়ে আপনি যে ছোট ছোট যে প্রাপ্তিগুলো আছে সবসময় এটার প্রতি গ্র্যাটিটিউড, আপনার গ্রেটফুলনেস, এইটা শেয়ার করুন, বিশ্বাস রাখেন যে আপনার সামনে কিছু ভালো হতে যাচ্ছে, এবং ডোনেট করেন ওইটার ওসিলায়, ডোনেট করতে থাকেন। আপনি এখন কথা হলো যে আপনি কি ডোনেট করবেন, আপনার কাছে কিছুই নাই, আপনার এমন অবস্থা, এখানে অনেক রকম কিন্তু ভিউয়ার্স আছে, এমন ভিউয়ার্স আছে একদমই অবস্থা খারাপ, কিন্তু তার কিন্তু মুখের হাসিটা আছে, এটু তো কেউ কেড়ে নেয়, সে দেখা গেলো হাসেই না। লাস্ট টাইম আমি ওই গল্পটা করছি কিনা জানি না, যে একজন গরিব মানুষ একজনের আস্তানার সামনে দেখে যে এখানে একটা বুলি বুজুর্গ লোক বসে আছে, এখানে সবাই আসে খুব দুর্বিষহ চিত্তে, আসে আর হাসি মুখে বের হয়ে যায়, সবাই আসে হাসি মুখে বের হয়ে যায়। তো তার কথা হলো যে মোটামুটি এখানে লোকজন যেহেতু আসে, এই জায়গায় একটু টাকা পয়সা বেশি পাওয়া যায়। তারপর হঠাৎ করে মনে হলো আরে সবাই যেরকম সুখ স্বাচ্ছন্দ্য মানে ফিল করে আসতে, হাসি মুখে বের হচ্ছে, না আমি কেন যাই না, আমিও তো হবি দেখি আমিও যাই। তো গেছে, বললো হ্যাঁ কি সমস্যা, তো বললো যে আমি গরিব কেন, এখন বললো দেখো যে তুমি গরিব কারণ তুমি কাউকে দান করো না। তো এখন বলতেছে আমি তো মানুষের কাছ থেকে দান নেই, আমি কিভাবে দান করব? বলতেছে হ্যাঁ দান করলে তুমি গরিব থাকলা না, ধনী হইতে তা। এখন খেয়াল করেন, এখানে কিন্তু বিষয়টা আসতেছে যে দাতা বা দান করে রেগুলারলি, সে ধনীর দিকেই যায়, বা অ্যাবান্ডেন্সের দিকে যায়, হ্যাপিনেসের দিকে যায়, রিচনেসের দিকে যায়, প্রাপ্তির দিকে যায়।
শান্তির পথে যায়। এখন সে বলতেছে আমি তো নিজেই ফকির, আমি কি দান করব? তখন বলে হ্যাঁ তোমার কাছে দান করার কিছু কি ছিল? তো তুমি তো মানুষের সাথে সুন্দর ব্যবহারও করো না, একটু হাসি মুখে কথাও বলো না। তখন ও বুঝে ফেললো, ও হাসতে হাসতে বেরিয়ে গেল। আচ্ছা, এখানে ছোট্ট করে একটা গল্প মনে পড়লো। জি। মানে সুফিদের গল্প পড়তেও ভালো লাগে, সেই ঘটনাগুলো জানতেও ভালো লাগে। আপনি তো শুনে অন্তর থাকবেন। খুব তৃপ্ত হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। খুব ভাল লাগে। যে ইসমে আজম বলে একটা লাইন আছে, যেটা খুবই পাওয়ারফুল একটা সেন্টেন্স, এবং বলা হয় যে সঠিক ইসমে আজম কি সেটা খুব প্রাজ্ঞ ব্যক্তি ছাড়া কেউ জানে না। এটা খুঁজে বের করতে হয় নানা কিছু। তো কোনো একজন বুজুর্গ তিনি এটা জানেন। হুম, বয়স অনেক বেশি, অনেক বেশি, মানে উনি ঠিকমতো হয়তো দাঁড়াতে পারে না। তারপরও তিনি নিজের কাজটা নিজেই করেন। তো একজন মানুষের মনে হলো যে উনি ইসমে আজম শিখবে। হুম, সুস্থ সবল একজন মানুষ, তার উদ্দেশ্য হচ্ছে শিখে নিব, তারপর শত্রুকে ঘায়েল করব। তিনি ওই বৃদ্ধের কাছে আসলেন, ওই বুজুর্গের কাছে, আমাকে শেখান। তো বুজুর্গ যেটা করলেন যে তার সাথে তেমন কোনো কথা বলছেন না, হাসি মুখে বলল যে আমার সাথে থাকো। উনি সাথে ঘুরতেছে। হঠাৎ করে বৃদ্ধ মাথায় যখন কাঠ নিয়ে যাচ্ছে, তখন একজন লোক সেই বৃদ্ধকে একটা ধাক্কা দিল, বাজে ব্যবহার করলো, করে চলে গেল। তখন যে লোকটা ইসমাজম শিখতে গেল, সে বৃদ্ধের কাছে এসে বলল, আপনি কি করলেন জীবনে? আপনি যদি আজকে ইসমাজম জানতেন, পড়ে ওরাকে ফু দিতেন, ওরা একদম ধ্বংস হয়ে যেত। আপনার কাছে আসলে এটা খুবই হতাশাজনক। তো বৃদ্ধ বলল যে আমি কি করব? ক্ষমা করে দিলাম তাকে। তো উনি চলে গেলেন, চলে গিয়ে আরেকজনের কাছে গেলেন, গিয়ে বললেন যে ওই বৃদ্ধ লোক, উনি যদি আজকে ইসমাজম জানতেন, উনি তো নিজের প্রোটেকশন নিজেই করতে পারতেন। তো যার কাছে গেছে সেও বুজুর্গ। সে বলল, আমি যে ইসমাজম শিখেছি সেটা ওই বৃদ্ধের কাছ থেকেই। তার মানে আপনি বুঝে দেখেন যে এত বড় পাওয়ারফুল সেন্টেন্স সে জানে, কিন্তু সে এপ্লাই করে নাই। আমি আসলে এটা এই অর্থে বললাম যে অনেকে মেন্টাল স্ট্রেসে থাকার পর যখন বাসায় আসে এবং ম্যানিফেস্টেশন করতে যায়, তখন তার কাছে আগ্রহহীনতা একটা ভর করে যে করে কি হবে? কোনো রেজাল্ট তো আসছে না। কিন্তু আল্টিমেটলি এই ভাবনাটা সে কনভার্ট করতে পারে তার ছোট, ছোট প্রাপ্তি দিয়ে। তাই না? যে আমি বেরোতে যাচ্ছি ঘর থেকে এবং আমি দেখলাম যে আমার একটা চমৎকার শার্ট আয়রন করা আছে। একটা শার্ট আয়রন করা আছে, আমি পরে বেরোলাম। আমি জানি আমার কর্মক্ষেত্রে খুব একটা হ্যাপি আমি থাকবো না। কিন্তু বেরোনোর জন্য যে একটা সামান্য হেল্প, যে একটা চমৎকার পরিপাটি শার্ট কিংবা জুতায় কালি করা আছে, চকচকে অবস্থা, এটাও তো একটা পজিটিভ। এই ছোট, ছোট বিষয়গুলো তাকে হয়তো কনভার্ট করে ফেলতে হবে। বড় করে দেখতে হবে। এই হয়তো আমি লেসনটা নিলাম। কিন্তু কথা হচ্ছে আমি কাদের সাথে সময়টা কাটাচ্ছি। প্ল্যানিং ওয়েতে সংঘ এবং সঙ্গ। এই দুটো খুব জিনিস আমাকে ইম্পর্টেন্ট। ব্যাখ্যা করবেন যে সংঘ কতটা হেল্প করতে পারে আমাকে। কোন সংঘে আমি থাকবো? সেই সংঘটা আমি নির্বাচন করব কিভাবে? দর্শকদের বলে রাখি, সংঘ বলতে আমি কোনো আ রেজিস্টার্ড অর্গানাইজেশনের কথা বলছি না যেটা রিচুয়াল পালন করে। আমি এমন একটা কমিউনিটির কথা বলছি যেখানে থাকলে আমি পজিটিভ এনার্জি পাবো। আমি ফিল করব। লাইক আপনার সাথে এখন আমি কথা বলছি, আমি খুবই পজিটিভ চার্জে চার্জিত হচ্ছি। আমি বিলিভ এই দুজন মানুষ যে দাঁড়িয়ে কথা শুনছেন আমাদের, তারাও খুব পজিটিভ একটা ফিল পাচ্ছে। বিকজ আমরা খুব পজিটিভ ডিসকাশন করছি। তো আমি এরকম একটা সারাউন্ডিংস চাই, যেখানে সবাই পজিটিভ থাকবে, কম অথবা বেশি। এই নির্বাচনের জায়গাটা কেমন হওয়া উচিত? কতটা গুরুত্বপূর্ণ? আপনি যখন চাচ্ছেন তখন আপনাকে অ্যাটাক করতে থাকবে। হুম, আপনি যখন আমরা তো আসলে ওইরকম কাউকে দেখি নেই যারা ব্ল্যাক ম্যাজিক চর্চা করে বা ওদের কিন্তু অনেক বড় গ্রুপ আছে। হ্যাঁ, কিন্তু আপনি যখন চাইবেন যে এরকম এদের সাথে মিশতে চাই, হুটহাট করে আপনার আপনার রোডেই অনেকজন থাকতে পারে। আপনি নিজেও জানেন না। দেখা হয়ে যাবে। এটা অ্যাট্রাক্ট করে। তো এখানে মেইন যে বিষয়টা কেন দরকার বা কি হয়, একই রকম চিন্তাধারা ৫ থেকে ৭ জনের সাথে যদি আপনি চলাফেরা করেন, হুম, সময় ব্যয় করেন, তাদের সাথে নলেজ শেয়ার করেন, আপনি ঠিক ওই মতাদর্শ চলে আসবে আপনার এবং ঐরকম হয়ে যাবেন। তারা যদি পজিটিভ মেন্টাল সাপোজ ধরেন আপনি ৫ থেকে ৬টা বা ৭টা ডাক্তারের সাথে আপনি চলাফেরা করেন। হুম, এখন আপনি স্টুডেন্ট বা আপনার এখন একটা স্কোপ আছে। ধরেন আপনি গ্র্যাজুয়েশনে শেষ। তারপর কোনো না কোনোভাবে আপনার ভিতরে আস্তে, আস্তে ওই জিনিসগুলো চলে আসতে থাকবে। আপনি ওইটা না হুম, করে পরে দেখা গেল আচ্ছা এখনো চান্স আছে, হুম, হোমিওপ্যাথি ডাক্তার হয়ে গেলেন। হুম, আপনার ৫ টা বন্ধু ব্যবসায়ী। হুম, প্রত্যেকদিন বিকালে তাদের সাথে আড্ডা হয়। আপনি চাইলে ব্যবসায়ী না হয়ে পারবেন না। ব্যবসায়ী হয়ে যাবেন। আপনার ৫-৭ টা বন্ধু-বান্ধব লম্পট, হুম, চোর ডাকাত। তাদের সাথে আড্ডা দেন, চুরি করতে বাধ্য, ডাকাতিতে অংশগ্রহণ করতে বাধ্য। এই জিনিসগুলা চলে আসে। সংঘ এতটা ইম্পর্টেন্ট। হুম? যেমন অনেক
অনেক ব্রেইনি লোক আছে, হুম, দেখা গেল তারা অনেক টাকা দিয়ে ক্লাবের মেম্বারশিপ নেয়। কেন হুম, জানেন? তাদের আসলে কিছু নাই, কিন্তু ওই যে সঙ্গের ভিতরে যাচ্ছে না, সময় কাটাচ্ছে, আচ্ছা। ওখান থেকে অফার পায়। এরকম অনেক লোক আছে, আপনি জানেন কিনা জানি না, বা শুনছেন কখনো। আমি এটা মানে রিয়েল লাইফে প্রচুর দেখেছি। হ্যাঁ, প্রচুর দেখেছি যে ক্লাব কালচারটা এভাবেই গড়ে ওঠে কারণ সবার সাথে তারা আসলে হচ্ছে না। হ্যাঁ, সো ওই তার একটা সঙ্গটা কিন্তু তাদের জন্য দরকার। হুম। হুম, তো এই ধরনের আপনি যেটা চাচ্ছেন ওই রকম যারা কাজে অলরেডি জড়িত, ওদের সাথে চলাফেরা করলে খুবই ভালো। এখন যার যার এইম, লাইফের এইম অনুযায়ী, মানে ধরেন কোনো বড় ভাইকে পেলো, হুম, যে এলাকার যে সে ওই প্রফেশনে আছে, তার সাথে সময় ব্যয় করুক। আস্তে আস্তে এই ধরনের, ও যে চাইলে আস্তে আস্তে না কানেক্ট হইতে থাকে, যে ভালো গোত্রের হোক খারাপ গোত্রের হোক, সে যেটাই হোক, আপনি যেটা চাবেন আস্তে আস্তে সেও আপনাকে চাইতে থাকবে, অটোমেটিকলি কেন জানি হয়ে যায়। এই একটা মজার বিষয়। এই সংঘবদ্ধতা এর জন্য খুবই দরকার, এবং এটা আপনাকে কিন্তু বারবার চার্জ করবে, আপনি কিন্তু আবারও পড়ে যাবেন। একটা জিনিস চাচ্ছেন না, এর মধ্যে ফেট পাবেন না। যেমন রিসেন্টলি আমরা জিমে ভর্তি হয়েছি, একসাথে আমরা 3 জন ভর্তি হয়েছি। জিমে। হ্যাঁ, আচ্ছা, এই যে আজকে মিস হয়ে গেল এই সময়। আচ্ছা। কিন্তু আরেকজনের কাজ কি, সে যাবে, সে আমাকে যখন আমাকে পাচ্ছে না হুম, তখন নক করবে। আবার মনে করেন যে আমি গেলাম, সে কোথায়, ওকে নক করতে থাকবো। 3 জন। দেখেন হুম। এখানে যদি আরো 2 জন থাকতো, টু মাচ পাওয়ারফুল হইতো এই সার্কেলটা। হ্যাঁ, জিমের ক্ষেত্রে এটা প্রায় শুনি যে একজন জিমে জিম পার্টনার যিনি তিনি একজন আরেকজনের মোটিভেটর। এইটা নাহলে আপনি পারবেনই না, বুঝেন। এটা একটা, যেটা চাচ্ছেন এখানে একটা সংঘবদ্ধতা হুম, তৈরি করেন, এটা আপনার জন্য খুবই হেল্পফুল। আপনাকে পড়তেই দিবে না, হুম, আপনি হুম, আবারও ঠেলে পাঠাই দিবে। খুব মজার, ইন্টারেস্টিং। শর্টকাটে সাকসেস কিভাবে হওয়া যায়। আসলে দেখেন একটা, একটা জিনিস, মানে সাকসেসনেস, বা এটাকে আমরা একটা ওয়ার্ডে কনভার্ট করি রিজিক। হুম। তো রিজিকটা কিন্তু এক জায়গা থেকে আসে। এখন আপনি ধরেন একটা নতুন একটা ভেঞ্চার বা একটা কাজে যাচ্ছেন, হ্যাঁ, তো এই কাজের সফলতা দ্রুত চাচ্ছেন। হুম। এখন আপনি কিন্তু আপনার মতো কাজ করেন, সফলতা দেওয়ার দায়িত্ব তার, সে দিবে। কিন্তু আপনাকে কিন্তু প্রায়শই এটা আপনি খেয়াল করবেন যে কেউ যদি কোনো বিজনেস করতে যায়, কোনো কাজ করতে যায়, প্রাথমিক খুব প্রবলেম হয়, অনেক ডিলে হয়, অনেক জাঁকজমকপূর্ণভাবে করলো, তো ধরেন যে কাস্টমার আসছে না বা তার বিজনেস হচ্ছে না, এটা কিন্তু একটা টেম্পোরারি পিরিয়ড। এখানে তার সবরের যে পরীক্ষাটা এটা শুরু হয়ে যায়। আচ্ছা। বাট একটা এখানে একটা লজিক আছে আসলে, কথা বলতে গেলে এখনো অনেক ইসলামিক হুম, দৃষ্টিভঙ্গি থেকে অনেক কথা চলে আসে। হুম, হুম, আহ হলেও হয়তো নিউট্রাল থাকা যাচ্ছে না। হুম, তো দেখেন, আল্লাহ বলছে যে আহ, আমি কাউকে তার সাধ্যাতিরিক্ত বোঝা তার উপর চাপাই দিই না। যে বার্ডেনটা আপনাকে দিবে সেটা আপনি নিতে পারবেন, তার থেকে বেশি দিবে না কিন্তু। তো আপনি যদি সবর করতে করতে একটা সময় লেন্দি একটা অনেক সময় পর্যন্ত নিয়ে যেতে পারেন, মানে আপনি আউটকাম না পাওয়া পর্যন্ত, এটাই আপনার জন্য বেটার হবে। ফ্যাক্টর আছে আমি হ্যাঁ, বলি, সেটা হলো যে আপনি খুব দ্রুত পেয়ে গেলেন, হুম, এটা দেওয়ারটা ছোট হয়। আপনি একটা বিজনেসে যে আউটকাম চাচ্ছিলেন 1 মাসে, সেটা আপনি পাইলেন না, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ বা 1 বছর পর পেলেন। মজার বিষয় আমি ব্যক্তিগতভাবে আমি দেখতে পারছি, সেটা হলো যে ধরেন 1 বছর পরে যে সে যদি আউটকামটা পায়, পাওয়া শুরু করে, যে সবরের পরীক্ষাটা যখন পাশ করে, তখন এই 1 বছরের যে সে অপ্রাপ্তি ছিল বা পায় নাই, সুদে আসলে, যদিও ওয়ার্ডটা একটু খারাপ, এত সুন্দরভাবে সেটা ফিল আপ হয়ে যায়। ইটস এ রেওয়ার্ড এই সবরের জন্য, এটা হয়। হ্যাঁ, কিন্তু আমি যেটা ফিল করতেছি, যেটা আমার আশপাশের সারাউন্ডিং হুম। অনেক মানুষকে আমি দেখছি। আমি আসলে মানুষের পয়েন্ট অফ ভিউ কে খুব ভ্যালু দেই। হুম, হ্যাঁ? সবরের ক্ষেত্রেও কিছু মিসকনসেপশন আছে। আচ্ছা। কিছু মানুষ নিজেকে কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে পারে না। হুম, নিজের দীর্ঘসূত্রিতা বলেন, রং ডিসিশন এর কারণে বলেন, ফাঁকিবাজির কারণে বলেন, কাজের ভিতরে কনসেনট্রেশন না দেওয়ার কারণে বলেন, যৌক্তিক কারণে সে ব্যর্থ হচ্ছে। কিন্তু সে ফিল করছে তার জন্য বেটার কিছু অপেক্ষা করছে এবং সেটাকে সে সবর হিসেবে নিচ্ছে। এখানেও তো একটা দৃষ্টিভঙ্গির খেলা আছে। এটা তো সবর হইতেই পারে না, সে একটা চাপের ভিতরে আছে। হুম, সে ওইদিকে মানে এটা সবর না, সে একটা চাপের ভিতরে রয়ে সে শো অফ করতেছে, বুঝতে পারছেন, সে দেখাচ্ছে। কারণ কেউ যদি ওই রকম অলস হয়, সে তো আসলে তার ভিতরে সবর জিনিসটা আসবেই না। আমি সেটা হলো আমি কি, আরেকটু স্পেসিফাই করে প্রশ্নটা হুম, তাহলে আপনার কাছে অ্যান্সার পাইতে সুবিধা হবে। আমি বলতে চাচ্ছি কিছু মানুষ আছে যারা জানে না, হুম, সে হুম, হুম, কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাঁকিবাজিটা করছে না। হুম, 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 তার ভিতরে দক্ষতাটা সে তৈরি করতে পারে নাই।
সেই দক্ষতার ল্যাকিংস আছে। ফর এক্সাম্পল একজন সফটওয়্যার ডেভেলপার, তার একটা পোর্শন হচ্ছে অ্যালগরিদম লেখা, তার একটা পোর্শন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা। তিনি হয়তো ল্যাঙ্গুয়েজের যে প্যাটার্ন, যে স্ট্রাকচার, ফর এক্সাম্পল পাইথন ল্যাঙ্গুয়েজ, তিনি হয়তো সেই জিনিসটা সাজাতে পারছেন না, তার আরেকটু স্টাডি করা দরকার। একজন ফ্রিল্যান্সার, সে হয়তো গ্রাফিক্স ডিজাইন করে, তার মাথায় আছে যে ওকে ফাইন, আমি প্রতি মাসে $100 $200 ইনকাম করব, $500 ইনকাম করব। সো ওই মাইন্ডসেটে সে কাজ করতে, সে দক্ষতা তৈরি করতে পারছে না। ওই ভদ্রলোক একটা পর্যায়ে ফেড আপ হয়ে যাচ্ছে, আবার ফিলও করতেছে না আমি সবর করি, নিশ্চয়ই আমার জন্য বেটার কিছু আছে। ভাই তুমি কাজ না করলে সবর করে লাভটা কি? এক্ষেত্রে কি সবর বলবো আমরা এটা? আচ্ছা, এখানে আরেকটা আমি যুক্তি দিই, দেখেন। প্লিজ। সেটা হলো যে আমি তো খুব একটা পডকাস্ট বা খুব ট্রেনিং যে করিয়েছি এমন কিছু না। না। বাট এই যে বিষয়টা নিয়ে আপনি আর আমি আলাপ করছি, এখন আপনি কি আমার সাথে একমত হবেন আমরা একটানা ভোট 6টা পর্যন্ত 5টা পর্যন্ত আলাপ করে যেতে পারি? ডেফিনেটলি আরো বেশি, ফর শিওর। টপিকের পর টপিক আসবে। কেন বলেন তো? না, অন্য কেউ পারবে না। কারণ এই জিনিসটা আমাদের ভিতরে ইন্টারেস্ট কাজ করে। আপনার কথা আমি চিনি, ভ্যাস্টলি নলেজ একটা পার্সন। তো এই জিনিসটা আমাদের ভিতরে কাজ করে, একটা প্যাশনের জায়গা। তো সে যেটা যে পথে আগাচ্ছে, শপথ করতেছে, এটা তো তার পছন্দের জায়গাই না। তার পাপড়িটা ঘুটলেও থাকবে না, ঘটলো, দেয়া হলো তাকে। লটারি পায় না মানুষ, লটারি পেলো, সেটা তো ইউটিলাইজ করতে পারবেন না। এটা মানুষকে 1 কোটি টাকা দেন না, সে যদি ম্যানেজ করতে না পারে, সে যদি প্ল্যানিং না থাকে প্রপার, সেটা শেষ করতে বেশি সময় লাগবে না। এটা তার জন্য না, তাকে অন্য প্রফেশনে যেতে হবে, বা সে আগে নিজেকে উদ্ভাবন করুক। চমৎকার একটা কথা বলছেন, চমৎকার একটা কথা। আমি এটা মিস করে গিয়েছিলাম, কারণ গত পর্বে আপনি এটা বলছিলেন যে আমি অনেক কিছু মিস করেছি ভাই। আজকেও আজকে আমরা আলোচনার মাঝখানে যেটা মিস করব সেটা আমরা পরের পার্টে আসবো, বিকজ এটা একটা জার্নি। আমি আগে দর্শকদেরকে বলেছি যে ল অফ অ্যাট্রাকশন এত ইজি না, মানে প্রসেসটা ভেরি ইজি, বাট ওই জিনিসটার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেটা অ্যাচিভ করাটা একটু টাফ। বাট আমরা যদি একটু ডেডিকেটেড হই, সেটা সম্ভব। অতীতেও সম্ভব হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে ফর শিওর হবে। আমি যেটা আজকে একটু আলোচনা গুছিয়ে নিতে চাই সেটা হচ্ছে, আমি বুঝলাম ল অফ অ্যাট্রাকশনের জন্য গ্র্যাটিটিউড খুব ইম্পর্টেন্ট, একটা কৃতজ্ঞ চিত্ত খুব ইম্পর্টেন্ট। আমি সূরা ফজরের একটা লাস্টের লাইন আমি পেয়েছিলাম, যেখানে স্রষ্টা সম্বোধন করছে হে কৃতজ্ঞ চিত্ত, এই নামটা দিয়ে। হ্যাঁ, তার মানে আমরা বুঝলাম এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে এটার যুক্তিটা, মানে সংযোগটা কেমন? ধরেন আমি ম্যানিফেস্ট করতে যাচ্ছি, সেখানে আমি দুটোকে কিভাবে ব্যবহার করব, যেটা আমি বলছিলাম এ টু জেড, আপনি আমাকে টেকনিকটা বলবেন। বিল গেটসের একটা ঘটনা শুনছেন তো? বলেন, শুনতে ভালো লাগে বারবার। একজন পত্রিকা বিক্রেতা, তার কাছে একটা পত্রিকা নেয়, তার কাছে হয়তো খুচরা টাকা বা টাকা ছিল না। তো পরে বললো যে সমস্যা নাই, টাকা দেওয়া লাগবে না। এটা সে আজীবন ভুলতে পারে নাই। তারপরে বহুদিন পরে সে যখন বিল গেটস, মানে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে গেল, তখন আবার দেখা হয় তার সাথে, এবং তাকে বলে যে তুমি কি চাও? তাকে বলো যা চাও তাই দিব। তখন সে একটা কথা বলছিল, যেটা এখন দেখেন যে এই যে ছোট্ট একটা গিফট, সামান্য একটা গিফট, এত বড় ধনী, ওই সময় তো পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিল, তার মনটা কি পরিমাণ জয় করে, তার ভিতরে কি পজিটিভ ভাইব, তার ভিতরে কি গ্রেটফুলনেস ক্রিয়েট করে, চিন্তা করে, ভাবা যায়। এবং এটা আমাদের ভিতরে শোনার পরে, এবং সে কিন্তু অনেক জায়গায় এই গল্পটা বলে, আমাদেরও শুনে কত ভালো লাগে। সামান্য অল্প কিছু, একটা পেপারের দাম কত, গিফট, গ্রেটফুলনেস অনেক বেশি ভাইব ক্রিয়েট করে, অন্তরে থেকে যায়। আমরা আয়োজনে একেবারে শেষে 10 মিনিটের জন্য মেডিটেশন করব, এবং ওই মেডিটেশনটার আগে আপনি আমাদেরকে পুরোপুরি একটা মানসিক অবস্থা তৈরি করবেন। মেডিটেশন দিয়ে আমরা তাহলে বেরোয় যাব। হ্যাঁ, তার আগে ছোট করে আর 2টা বিষয় একটু জানবো, তারপর আমরা তাহলে এই পুরো ব্যাপারটা টেকনিক্যালি আমরা মেডিটেশনের মধ্যে দিয়ে সলভ করব। এবং আমরা দর্শকদেরকে বলবো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারেন, কারণ মেডিটেশনটা খুব ইন্টারেস্টিং হবে আই গেস, যেহেতু আপনি অনেককেই এই ম্যানিফেস্টের জায়গায় নিয়ে গেছেন। সবশেষে যে বিষয়টা একটু বলবেন, ধরেন আজকে থেকে যদি আমি মনে করি যে আমি আমার মাইন্ডসেটটাকে পুরোপুরি কৃতজ্ঞতায় ভরে তুলব, কিভাবে শুরু করতে পারি? আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ বলি তাহলে। হ্যাঁ, সেটা হলো প্রথমত যে ফার্স্ট যে পর্বে যে জিনিসটা আলোচনা করেছিলাম, যে একটা ড্রিম দেখা বা একটা লক্ষ্য স্থির করা। এরপরে কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, যে সেই লক্ষ্যটাকে আপনারা
কল্পনার মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করবেন। আচ্ছা। কল্পনার একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে আপনি যে কোনো সময় যেতে পারেন, চোখটা বন্ধ করলেই সেই জিনিসটা কল্পনা করতে পারেন। সেটা কল্পনা করতে থাকেন। ২টার সময় বলে দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট। হুম। কারণ এই ২টার সময় মানুষের ব্রেইনের একটা লেভেলের উঠানামা হয়। আমরা নরমালি যেমন বেটা লেভেলে থাকি, হুম। তো ওই সময় দেখা গেল আলফা, অনেকে হুম। এটাকে থিটাও বলে, হুম। হুম? এই লেভেলে বিচরণ করে। তো এই লেভেলে বিচরণ করা মানে এই লেভেল হলো সাবকনশাস মাইন্ড বলে, এটাকে ইনপুট দেওয়া হয় ইনফরমেশন। হুম। নরমালি আমার বেটা লেভেল থেকে ইনফরমেশন ইনপুট দেওয়াটা একটু টাফ, হুম। বারবার রিপিটেশন লাগে। হুম। যেমন হুম। যারা মন্ত্র জপে, বারবার মন্ত্র জপতে যায়, জপতে জপতে হুম। জপতে হুম। জপতে হুম। এটা সাবকনশাসে চলে আসে। হুম। হুম। তো এইরকমই যখন কল্পনা করে এটা আসতে করতে করতে, কিন্তু ওই টাইমটা খুব ইজি, যার জন্য ওই টাইমটার কথা বলছি, যে শুয়ে শুয়ে আপনারা ঘুমের থেকে ওঠার সময়, ঘুমানো যাওয়ার সময় এই জিনিসগুলো দেখবেন এবং এটা ঘটাবেন যখন, এবং এবং যখন দেখতেছেন তখন যেটা যে টোটালি ফিল করতে হবে, পুরো ৬টা ইন্দ্রিয় দিয়েই ফিল করতে হবে, যে ৬টা, সরি এখানে তো যে ইন্দ্রিয়গুলো বন্ধ, হুম। সিক্স সেন্স ক্যান ক্রিয়েট আদার সেন্স। হুম। তো সিক্স সেন্সের মাধ্যমে আপনি সব সেন্সের ফিলটা নেন, সিক্স সেন্স সব সেন্স ফিল করতে পারে, কিন্তু হুম। এই ফিলটা নিয়ে ভিতরে একটা গ্র্যাটিটিউড আনেন, যে ওটা মানে পেয়ে গেছেন অলরেডি, হুম। এবং গ্রেটফুলনেসটা প্রকাশ করেন যে হ্যাঁ আমি এটা অ্যাটলিস্ট কল্পনাতে পেয়েছি। হুম। এটা তো ঠিক, হুম। হুম। কারণ কল্পনা শক্তিটা এমন যে আমি অনেক কিছু শেখার পরে আমার ভিতরে একটা অহংবোধ চলে আসে সাপোজ, হুম। এরপরে এমন হয়েছে আমার হুম। কল্পনা শক্তি শেষ, হুম। আমি আর কল্পনার ঘরে যেতেই পারি না, হুম। আমি কোনোভাবেই নিজেকে কল্পনাতে ঢুকাতে পারতেছি না। এই দিক দিয়ে মনে করেন যে সোশ্যাল মিডিয়ার একটা প্যারা, এরপরে মনে করেন যে বৈষয়িক জীবনযাপন সব কিছু মিলে আমি দেখলাম যে আসলে উপরে একজন আছে। কোনো কিছু নিয়ে অহংবোধ করা ঠিক না। পাওয়ারটাই জিরো করে দিল। হুম। হুম। কল্পনা শক্তিটা অনেক বড় একটা প্রখর জিনিস। এটাকে সুন্দরভাবে কাল্টিভেট করবেন, হুম। নার্চার করবেন এবং সেফ রাখবেন। টাইম মানে সময়, আমি আমার ঘুমে একটু প্রবলেম ছিল, আস্তে আস্তে আমি বাড়াই দিছি কিন্তু, হ্যাঁ? এই আচ্ছা। প্রবলেমগুলো সলভ করার জন্যে। হুম। তো এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। কল্পনা, এই জিনিসটা ফ্রেশ রাখেন, হুম। হুম। বিলিভ রাখেন, এবং ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিবেন। আও। এই মাফ যদি না করেন, তাহলে আপনার ভিতরে আপনি আপনার ক্ষতি করতেছেন। কারণ আচ্ছা। আপনার অনেকের উপর রাগ আছে। হুম। যে আপনাকে এইটা করছে, আপনাকে হুম। সেটা করছে, আপনাকে হুম। বদনজর দিচ্ছে, হুম। আপনাকে অপমান করছে, আপনাকে ছোট করছে। এরকম বহু জিনিস আপনার ভিতরে জমা আছে একেকটা ব্যক্তির চেহারার উপরে, আপনার হুম। মনে। হুম। এই জিনিসটা আপনার স্রষ্টা খুব অপছন্দ করে। আমি ফিল করছি। আমাকে আচ্ছা। প্রত্যেকটা পদে, পদে সে দেখাইছে যে তুমি এটা করবা না। হুম। এটার ভিতরে মনে হয় অনেক বড় ক্ষতি আছে, নাহলে আমাকে কেন দেখায় আমি জানি না। হুম। সেটা হলো যে আমি যদি এরকম করি, হুম। আমাকে এটা খুব লজ্জা দেয়। আমাকে বারবার এই ধরনের লোকের কাছ থেকে আমাকে শুধু উপকার করায়। আমি সচরাচর কারো কাছে কমই যাই। হুম। হ্যাঁ? না মনে কোনো কিছুই ডিরেক্ট বলা যায় না। না বললে মিথ্যা বলা হবে। হুম। বাট তাদের উপকারটা পাই। দূর থেকে হোক, যেখান থেকে হোক। তো হুম। তখনই আমি ফিল করি যে হুম। এই জিনিসটা সে চাচ্ছে না। হুম। এতগুলো মানুষের ভিতরে কেন ওকে দিয়ে আমাকে উপকার করাবে? হুম। তো কি হয়? আপনি যদি মনে করেন যে তার নেচার বদলাচ্ছে না, হুম। হ্যাঁ? সে একটু ক্ষতিকর টাইপের। আপনি এখান থেকে রিলিজ করে দিবেন। আপনি মাফ, তোমাকে মাফ করে দিলাম। কিন্তু একটু হয়তো দূরে থাকবেন, কিন্তু তার জন্য সবসময় দোয়া রাখবেন। হুম। এবং দেখা হলে আপনার কাছ থেকে পজিটিভ ভাইব দিবেন, সুন্দর মতো কথাবার্তা বলবেন বা এইটাই। কিন্তু এই যে তার প্রতি যে ঘৃণা, এটা কিন্তু রাখবেন না। এই ঘৃণাটা হলো আপনার নিজের উপরে ঘৃণা হয়ে যায়। আচ্ছা। যেমন এই লৌহে মাহফুজে একটা নাম দেখে বলছিল শয়তান যে, "এইটা কি? ইবলিসটা কে?" তখন আল্লাহ বলছিল, "ইবলিস এমন একটি বান্দা যে আমার সব নিয়ামত আ পাওয়ার পরও সে আমার প্রতি অকৃতজ্ঞ।" তো তখন বলছে, "হ্যাঁ, এত বড় কথা। এরকম, তখন সে এরকম আজাজেল লোক পর্যায়ে থাকে?" ছিল। হ্যাঁ, তার নাম আজাজিল। হুম। ইবলিস নাম জানত না। হুম। তখন সে ৫০০ বছর ধরে হুম। তার নিজের নামে সে লানত দিল। ইবলিসের ধ্বংস হোক, ধ্বংস হোক। ৫০০ বছর ধরে। এরপরে লাস্ট টাইমে আল্লাহ রিভিল করলো, তুমি সেই ইবলিস। তার সব বদদোয়া লেগে গেছে কিন্তু। তো অন্যের নামে সে তো জানতো অন্যকে দিচ্ছে সে। আপনি কেন বদদোয়া দিবেন? কাউকে অভিশাপ দেওয়ার দরকার নাই। দিবেন তো এটা আপনার উপরে লাগবে। অভিশাপ খুব খারাপ জিনিস। কখনো কাউকে দিবেন না। যতই ক্ষতি করুক মাফ করে দিবেন। মাফ করলে কি হয় জানেন? আল্লাহ চায় সব মাফ করুন। সাপোজ ধরেন একটা জিনিস, ২ টা জিনিস মাফ হবে না বলা হয়। একটা হলো
যে আপনি অ্যাসোসিয়েট করলেন আপনার গডের সাথে, আপনি যে ধর্মে থাকুন একটা গড আপনি মানেন। হুম, আপনি যখন মাল্টিপল গড আপনি মানবেন বা সৃষ্টিকর্তা যে সবকিছু সৃষ্টি করছে, হুম, তখন এটা কিন্তু আনমার্সিফুল একটা সিন হয়ে যায়। আর সেকেন্ড হলো, আপনি যদি ক্রিয়েশনের কোনো ক্ষতি করেন, আচ্ছা, আপনি একটা জিনিস রিলিজ করে দেন, মানে আল্লাহ তখন কিন্তু আর কিছু করার থাকে না। হুম, তো তোমরা তোমাদের ভিতরে সমাধান করো। হুম, তার সাথে আপনি যেই, বা আল্লাহ বলেন বা স্রষ্টা হুম, বলেন, তার সাথে যেই বিষয়গুলো আপনি হুম, তার কমান্ড মানলেন না, আপনি অনেক কিছু মানলেন না, হুম, এটা কিন্তু সে মাফ করে দিতে পারে। হুম, এবং সে, আমরা যেভাবে তাকে চিনেছি যে হুম, মহানুভব, এটা তার কাছে কোনো ব্যাপারই না, হুম, চাইবা মাত্র দিতেই পারে। হুম, তার, সে অসীম হুম, দয়ালু, কিন্তু এই জিনিসগুলা কিচ্ছু করবে না। এটা তাদের ভিতর থেকে কাটাকাটি হবে, প্রত্যেকের কৃতকর্মের ভিতরে। আপনি আচ্ছা, আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি আমার ক্ষতি করছেন, হুম, এগুলো আমাদের নেকিতে কাটাকাটি হবে, বুঝেন। আচ্ছা, এখন যদি এমন হয় যে আপনি একটা মানুষ, যে আপনার সমগ্র সৃষ্টির সাথে আপনার যে রিলেশন, যে আপনি পাইতেন, আপনার যে ক্ষতি করছে সবাইকে যদি আপনি মাফ করে দেন, এই পার্সনটা কতখানি আগায় থাকলো আপনি বুঝতেছেন? মনে মগজে সব দিক থেকে। সব দিক দিয়ে কি পরিমাণ রেওয়ার্ড যে এখানে পাবে এবং ওই পারে পাবে, মানে এটা আনলিমিটেড। কারণ ওই ময়দানে এই একটা পার্সনই দেখেন একটু আলাদা হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট ওয়ান ওয়ে তো সে কেটে দিছে, আমার কাছ থেকে সব নিয়ে যাক, কিন্তু আমি কারোর কাছ থেকে পাচ্ছি না, এটা সে খুবই সন্তুষ্ট। এমন হইতে পারে যে তাকে, আমার সাথে যার লেনদেন হইছে বা আমি যার ক্ষতি করছি, তাকে একটা ড্রিম দেখাচ্ছে, যে ড্রিমের ভিতর আমি যাচ্ছি, যে বলতেছি যে তোমার সাথে তো আমার অনেক লেনদেন ছিল, অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমাকে মাফ করে দাও, বলতে পারে না? ডেফিনিটলি। আল্লাহ কিন্তু এভাবে আমার সোলকে দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া আনতে পারে, যেহেতু আমি ক্ষমা করে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে নেগেটিভ যেই ফোর্সগুলা, এগুলো কিন্তু থাকে না। ব্ল্যাক ম্যাজিক বলেন বা কালো জাদু বলেন বা বদনজর বলেন, এরপরে আপনার সারাউন্ডিংসে যত লোক আছে আপনি গিফট করবেন, ভালো ভালো জিনিস গিফট করবেন। বাসায় যে আপনার ওয়াইফকে গিফট করবেন, আপনার ফাদার মাদার প্যারেন্টসকে গিফট করবেন, আপনার কলিগদের গিফট করবেন, দেখেন কি ইমপ্রেশনটা ক্রিয়েট হয়, আপনার নেগেটিভ ভাইব আসবে কোত্থেকে, বুঝেন। এটা করবেন। আচ্ছা, এরপরে হলো যে কৃতজ্ঞতার স্বীকার, এটা আপনাকে করতে হবে। কারণ যে সব কিছুর মালিক, যে আপনাকে দিচ্ছে, আমি সেম জিনিসটা আমি আপনাকে উদাহরণ দিয়ে দিয়েছি, আপনার ফ্যামিলির ভিতরে যে সবচেয়ে খুশি হয়, যে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাকে আপনার আরও দিতে মন চায়। তাহলে যেটুকু দিচ্ছেন, খেয়ে বলতে দূর কি দিলা, আমার তো এটা হলো না, তখন হুম, আপনার হুম, দিতে মন চাবে না, বুঝতে পারছেন? দিলে যে খুশি থাকে, তাকে আপনি দিয়ে মজা হবে, তাহলে আপনি দিতে থাকেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো ডোনেট গিফট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা আপনি যদি এই ওসিলায় করেন, বুস্ট আপ হয়ে যাবে। আচ্ছা, আপনি অনেক গল্প শুনছেন হুম, যে বাকিতেও অনেকের কাজ হয়ে যায়। হুম, আমার শ্বশুরবাড়ির এলাকায় দেখলাম অনেক সুন্দর তরছাড়া একটা অনেক বড় গরু ঘুরে বেড়াচ্ছে গ্রামের ভিতরে, আমার দেখে সন্দেহ হয়েছে যে হুম, এটা মনে হয় এরকম, আমি জানতাম না এখানে কালচার এরকম। হুম, তো বললাম এটা কি, বললো যে এই গরুটা মানে একটা কাজের একটা বিপদে পড়ে, তো তখন সে মান্যত করছে যে এই যদি সলভ হয়ে যায়, তাহলে আমি একটা গরু ছেড়ে দিব আল্লাহ রাস্তায়। হয়ে গেছে, এখন সে গরু ছেড়ে দিয়েছে, গরু তো বিশাল বড় হয়ে গেছে। আর মজার বিষয় হচ্ছে, মানে ওই এলাকায় এত সুন্দর ফেইথ কাজ করে, ওই গরুর গায়ে কেউ হাত দেয় না, বাহ! এবং গরু যখন খুশি সেখানে যে বাসায় খুশি সে খেয়ে বেড়াচ্ছে। ইন্টারেস্টিং, আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের মতো একটা জায়গায়, ঢাকার মতো একটা জায়গায় গরু কেউ হাত দিবে না, চুরি করবে না, কাটাকাটি তো দূরের কথা, এত ফেইথ করে, কারণ ইটস ওয়ার্কিং, বুঝেন। আপনি একটা ডোনেট করে দিলেন একটা জিনিসের নামে, এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, কারণ আপনি কিন্তু সার্কুলেটিং করতেছেন হুম, একটা জিনিসের জন্য, এই সার্কুলেটিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি কিছু চাচ্ছেন, এর বিনিময়ে দেন না, আপনি যতখানি দিতে পারেন। এটা দেওয়ার লিমিটটা কি, আপনি কিচ্ছু নাই, মুখের হাসি দেন, ভালো ব্যবহার দেন, একটা উপকার করে দেন, এটা আপনি পরতে পরতে পাবেন, আপনি কোরআনে পাবেন, হাদিসে পাবেন, প্রচুর, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তো সাকসেস লাইফের, এটা আসলে ছোটখাটো সিক্রেট, মানে খুব ছোট হুম। কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি বড় সিক্রেট, বুঝতে পারছেন। কি আর আচ্ছা, গ্র্যাটিটিউড, হুম, এটা হলো একদমই যখন কাজ করতেছে না, হুম, এটার পিছনে সবচেয়ে বড় অন্তরায় হলো গ্র্যাটিটিউড, যখন ল অফ অ্যাট্রাকশন কাজ না করে, টোটালি ফোকাস দিচ্ছে না কি আছে। যখনই মানুষ নেগেটিভে ফোকাস দেয় যে আমার কি নাই, তখন ওর লাইফটা একদম নেগেটিভ হয়ে যায়, ঝড় ঝাপটা সব কিছু ওর উপরে যাবে। এখন
ডিসিশন আপনার, আপনি কিভাবে নেবেন। ওয়েল তাহলে আমি যদি এটা সামারাইজ করি, আমি বলবো, আবার যদি ভুল থাকে আপনি আমাকে ধরিয়ে দেবেন। জি। ফার্স্ট অফ অল আমাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ লক্ষ্য করতে নির্ধারণ হবে। করতে হবে। দেন হচ্ছে সেই লক্ষ্যটা অনুসারে সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় যে সময় এবং ব্রেন লেয়ারটা খুব সারাদিন, বাট হ্যাঁ আমি ওইটা একটা সিক্রেট বললাম ফর যে দ্য এই টাইমটা মেডিটেশনে খুব দ্রুত সায়েন্টিফিক একটা দিয়ে করলাম, হুম হলে ইজি হয়। ইজি এটা হয়। মিস করবেন না, সো মজা পাবেন। ওই মেডিটেশনের এই লেভেলটাতে গিয়ে আমি লক্ষ্যটাকে ফোকাস করলাম ফোকাস করবেন। এবং ওই ফোকাসিং এর সময় আমি আমার লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার পর ভেতরে যেই প্রশান্তি কাজ করে প্রশান্তি, হ্যাঁ। সেই থ্যাঙ্কসফুল মাইন্ডসেটটাকে আমি ফিল করার চেষ্টা করব আমার পঞ্চ ইন্দ্রিয়ের সবটা দিয়ে, এবং ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে একত্রিত করবে। একত্রিত, হ্যাঁ। এরপরে স্টেজে গিয়ে আমি যখন ঘুমোতে যাব সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমোবো। ক্ষমা করে দিবেন। আচ্ছা, পাশাপাশি আমি যখন বাসায় ফিরবো পরিচিত পরিমণ্ডল, ফ্যামিলি মেম্বার্স সাধ্যমতো তাদেরকে কিছু সারপ্রাইজ গিফট দেওয়ার চেষ্টা করব, যেটা হ্যাঁ, হেলদি, মুখের হাসিও হতে পারে। যখন যাকে হ্যাঁ, পারবেন, হ্যাঁ। এবং আমি আমার যেকোনো চাওয়া অনুসারে দান করব। হ্যাঁ, মোটামুটিভাবে এই হচ্ছে আমার ম্যানিফেস্টের জন্য ইনগ্রিডিয়েন্টস। পাশাপাশি জিনিসটা হবেই, ফেথটা আমার মধ্যে রাখতে হবে। এইটা মাস্ট ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে অনেকেই জানতে চাইবে যে হ্যাঁ, আমি সমস্ত কাজগুলো করলাম কিন্তু গোড়াতেই গলত করে ফেললাম। যেমন আমি আসলে লক্ষ্য নির্ধারণ করতে পারলাম না। লক্ষ্য নির্ধারণ, এখন আপনি আপনার স্রষ্টার কাছে বলেন না যে আমি আসলে মূর্খ, আমি আমার লক্ষ্য স্থির করতে পারতেছি না, তো তুমি এক কাজ করো, আমাকে ওই পথেই আগায় নিয়ে যাও যে পথে আমার যাওয়া উচিত, এবং তুমি আমাকে দিয়ে যেটা করাতে চাও সেই পথটা আমাকে দেখাও, অথবা আমাকে পরিচালনা করো। আপনি যখন আপনার ভিতরে আপনি বলবেন আমি গুণাগার বা আমি সিনফুল, হুম, সে খুব খুশি হয় যে আপনি আপনার চেনার চেষ্টা করতেছেন, আপনাকে আইডেন্টিফাই করতে পারতেছেন। এটা কিন্তু আপনি অনেক জায়গায় পাবেন, অনেক দোয়াতেও পাবেন, এবং অনেক জায়গায় ইয়েতে পাবেন। এবং আপনি তার কাছে চান, সে কিন্তু একটা বলে দিছে যে একটা শর্টেস্ট ওয়ে আছে। একটা জিনিস আপনি বুঝতেছেন না কি হইতে যাচ্ছে, তখন আপনি কি করবেন, তার উপর ছেড়ে দিবেন যে আমি সকল দায়ভার তোমার উপর ছেড়ে দিলাম। না, ধরেন আমি যদি তার উপরে ছেড়ে দিই, তাহলে আমি মনোছবিটা দেখবো কি করে, আমি ফিলটা করবো কি করে যে আমি এটা পূরণ হয়ে গেছে, যেহেতু আমি ফিল জানি মনোছবিটা না। হলো আপনার একটা জিনিস কি, অনেক সময় স্ট্রংলি কিছু আসে না, করতে করতে হয়ে যায়। আমি কি লিখার বুঝতে লিখে পারছেন? কোনো সাহায্য নিতে পারি যে হ্যাঁ, আমার কি হ্যাঁ, কি হ্যাঁ, করতে হ্যাঁ, ভালো লাগে লেখালেখি বা ওইটা একটা সায়েন্টিফিক, যেমন আমরা হুম, সকাল সন্ধ্যা যে ইয়েটা বললাম, লেখালেখি করলে হয় কি এ খুব দ্রুত হলো ব্রেনে চলে আসে। কারণ আমরা দেখেন ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম হুম, তখন লিখার চেষ্টা করতাম যে লিখলে যেন মাথায় দ্রুত মুখস্থ হয়, হুম, মানে হুম, ব্রেইনে ইনপুট দেওয়া তো ইম্পর্টেন্ট। আমি এর আগেই বলছি যে আপনার কল্পনার শক্তিটা এবং স্টোরেজ, এটা যত পারেন আপনারা ঠিক করার চেষ্টা করেন। হুম, সাফিসিয়েন্ট ঘুমান, ফুডটা একটু দেখেন, মেডিটেশন করেন, স্ট্রেস ফ্রি লাইফ। স্ট্রেসটা কিন্তু রোগের হলো আকরা, স্ট্রেসটা আপনি যদি সঠিকভাবে আর মেডিটেশন একটা মজা আছে, আপনি হুম, এই সিমিলার টাইমে হুম, এই সেম রুটিনে আপনার যে একটা মজার একটা বিষয় হবে, হুম, সেটা হলো সকালে যদি রেগুলার 3-4 দিন করলে হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। হুম, হুম, এরপরে প্রত্যেক দিনই ইনশাআল্লাহ ভালো যাবে আচ্ছা। অটোমেটিকলি, এবং একটা নেশার মতো পরিণত হয়ে যায় যে আপনি ওই জগতে আবার চলে গেলেন, এবং কেন জানি দিনগুলো ভালো যেতে থাকে। এটা অনেক বড় একটা মাপের রিচুয়াল, খুবই অনেক বড়। কারণ এখানে নবীজি কিন্তু বলছে যে এক মুহূর্তের ধ্যান 70 বছর নফল ইবাদত থেকে উত্তম। একটা মুহূর্ত, একটা মুহূর্ত মানে বুঝতে পারছেন, হুম, হুম, এ মোমেন্ট, হুম, হুম। খুবই কম সময়, খুবই কম সময়। এটা 1 ঘন্টা 1 মিনিট এরকম না, একটু জাস্ট এ মোমেন্ট। ওয়েল আমরা এতক্ষণ ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগার জন্য আমরা গ্র্যাটিটিউড আর গিফটের যে গুরুত্ব সেটা বুঝলাম এবং পুরো জিনিসটা আমরা জানার চেষ্টা করলাম, সামারিটা করে ফেললাম যে আমি কিভাবে আসলে আমার ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে কোন জিনিসগুলো লাগবে, কিভাবে চর্চা করবো। হোপফুলি দর্শক যারা আছেন, যারা শুনবেন, আজকে থেকে এই মুহূর্ত থেকে হয়তো তারা লাইফে এই জিনিসটা শুরু করতে পারেন। এবং এটা এমন যে শুরু করলেই একটা আউটকাম আসা শুরু করবে, কারো বেশি কারো কম। এবং এটা চর্চা, এবং চর্চায় খুব দ্রুতই আসলে লক্ষ্যে পৌঁছে যায়, অন্তত ইনার পিসটা তৈরি হয়। তো আমি থিওরি শুনলাম, এখন প্র্যাকটিক্যাল করব। দর্শকদেরকে বলছিলাম যে আমরা শুরুতে আ আমরা লাস্টের যে অংশে সেখানে ১০ মিনিটের একটা মেডিটেশন করব। অনেকেই জানতে চাইছিলেন যে মেডিটেশন কিভাবে করে একটু জানার। তো আজকে যেহেতু শাওন ভাইকে পেয়ে গেলাম এবং তিনি যেহেতু ম্যানিফেস্ট করান বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচিত মানুষকে, বন্ধু-বান্ধব যারা নিজের মতো করে, আজকে তার কাছ থেকে একটু ডেমনস্ট্রেশন করি ছোটখাটো, ১০ মিনিটের বেশি না। এবং এই ১০ মিনিটের আগে আমি বিদায় নিচ্ছি, কারণ এই মেডিটেশনের মাধ্যমেই এই আয়োজনটা শেষ হবে। শাওন ভাই, ফ্লোরস ইজ ইয়োর্স। আপনি আপনার মতো করে মেডিটেশনটা পরিচালনা করবেন। আমরা এক্সপেরিয়েন্স করতে চাই আসলে মেডিটেশনটা কেমন ম্যানিফেস্টেশনের জন্য। অসংখ্য ধন্যবাদ। এটা আসলে ব্রেন প্রোগ্রামিং। আচ্ছা।
ব্রেন প্রোগ্রামিং জন্য যে আপনার যে থটটা, আপনার যে ড্রিমটা, এটা ইনপুট দেওয়া। হুম। তো আহ, আমি আসলে আমার ফ্রেন্ডদেরকে করিয়েছি আমার ল্যাঙ্গুয়েজে আসলে। তো আহ, আমি রিকোয়েস্ট করব যে যারা, যেহেতু এটা কোনো লাইভ প্রোগ্রাম না, যারা যেখানে যেভাবে আছে, যদি রেডি না থাকে বা সাউন্ড প্রুফ, মানে সাউন্ড প্রুফ রুম লাগবে এমন কোনো বিষয় না। তো এখানে অনেকের খুব মশা খুব বিরক্ত করবে। হুম। তো এখানে কনসেন্ট্রেশন দেওয়া লাগবে না, অটোমেটিকলি আপনার কনসেন্ট্রেশনে চলে আসবেন কিছু বিষয়ের পরে। বাট আপনারা ম্যাক্সিমাম লোকের কিন্তু হেডফোন আছে, এখন হেডফোনটা ইউজ করতে পারেন, খুবই ভালো। তো এমন কোনো পজিশনে আপনি শুয়ে করতে পারেন, বসে করতে পারেন, বা যেখানে আপাতত কিছু সময় 10-12 মিনিটের মতো ফ্রি থাকতে পারবেন, কোনো ডিস্টারবেন্স নাই বা কোনো কাজে নাই, ওই সময়টা আপনি প্লে করেন। অথবা আপনি আদারওয়াইজ আপনি এখানে পজ দিয়ে রাখতে পারেন, এই বাদ বাকি দৃশ্যটা না দেখলেই ভালো। মেডিটেশনে যাওয়ার দরকার নাই, যদি ফ্রি টাইম হয় তখনই এই মেডিটেশনটা যাবেন। ওকে, চশমা তো খুলে আপনারা, নিন। হুম। হ্যাঁ, চশমা খুলে রিল্যাক্স হয়ে বসেন, এবং যদি কোনো ড্রেস, একটু লুজ ড্রেস পরতে হয়, হুম। একটু পরে নিতে পারেন, যেটা আপনি কমফোর্ট ফিল করেন। টোটালি খুব নর্মাল বডিটাকে রিল্যাক্স করার চেষ্টা করবেন। হুম। এবং কোনো ডিস্টারবেন্স হলে সেখানে আপনার ফোকাস করার দরকার নাই, শুধুমাত্র নিজের প্রতি মনোযোগ দেন। আহ, আমরা বেশিরভাগ মানুষ সবসময় বুক ভরে শ্বাস নেই না। এই বুক ভরে যদি আমরা শ্বাস নিই, আমাদের অনেক অসুখ বিসুখ অনেক কমে আসে। তো আমরা মেডিটেশনের শুরুতে আমরা আরাম করে বসি, এবং সবাই বসেছেন। বসার পরে এখন আস্তে আস্তে করে বুকটা ভরে শ্বাস নেন। যতটুকু আপনি নিঃশ্বাস নিতে পারেন ততটুকু নিঃশ্বাস নিয়ে একদম বুকটা ভরে ফেলেন। আস্তে আস্তে ছাড়েন, এবং ফুল কনসেন্ট্রেশন নাকে নাকে পথে দেন, যে আপনার নিঃশ্বাস আপনি নিচ্ছেন এবং আস্তে আস্তে বের হচ্ছে। বুক ভরে শ্বাস নেন এবং আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়তে পারেন। আস্তে আস্তে ছাড়বেন, এবং দমটা ছাড়ার সময় একটু বেশি সময় নেবেন। বুক ভরে শ্বাস নেন, মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়েন। 20 থেকে 25 রাউন্ড নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন, এবং কনসেন্ট্রেশন ফুললি আপনার নাসারন্ধ্রে থাকবে। ফিল করেন আপনার বডিটা অনেক রিল্যাক্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনার খুব ভালো ফিল হচ্ছে। ফিল করেন যে সুন্দর একটা বাতাস আপনার গায়ে লাগছে। আপনি যখন ফিল করবেন খুব সুন্দরভাবে আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে। ফিল করেন আপনি এই মুহূর্তে, আপনার কোনো দুঃখ দুর্দশা নাই, কারোর প্রতি কোনো চাওয়া পাওয়া নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নেই। আপনি ঠিক বর্তমান সময়ে বাস করছেন, যেখানে অতীতের কোনো সংশয় নাই, কোনো অনুশোচনা নাই, ভবিষ্যতে কোনো দুশ্চিন্তা নাই। এর জন্য বর্তমান সময়কে প্রেজেন্ট বলা হয়। এটা একটা গিফট মানুষের জীবনে। সবসময় ট্রাই করবেন যে যদি কোনো ডিস্ট্রেস থাকেন, ফ্রাস্ট্রেটেড থাকেন, তাহলে সব কিছু বাদ দিয়ে চোখটা আস্তে করে বন্ধ করে আস্তে আস্তে শ্বাস নেবেন, আস্তে আস্তে ছাড়বেন, এবং আপনার বডির দিকে ফোকাস করবেন, আপনার মাইন্ডের দিকে ফোকাস করবেন, এবং যতটা পারেন আপনি উপভোগ করবেন এই প্রেজেন্ট, এই গিফটটাকে। আমরা এখন পূর্বে একটা সময় চলে যাব। আমরা যখন ছোটবেলায় ছোট ছিলাম, বাবা মা খুব আদরের, ছোট শিশু ছিলাম, তখন খুব আদর করতো। আমরা, আমাদের খাইয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত, অনেক দুষ্টামি করতাম, কিন্তু কখনোই তারা আমাদেরকে বকাঝকা করেনি। তারা তাদের পরিপূর্ণ ভালোবাসাটা আমাদের দিয়ে গেছে। আমরা কি কখনো সেই শুকরিয়াটা করেছি? ফিল করুন আপনার সেই খুশির দিনগুলা, যখন আপনার কোনো গুড নিউজ এসেছিল।
দেখার চেষ্টা করুন আপনার বাবার মুখ, আপনার মায়ের মুখ, হাসি ভরা মুখ আপনাকে আদর করছে। প্রচন্ড ভালোবাসা শিখতে আপনি আপনার বাবা মার দ্বারা। কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের প্রতি। চলে যান ভালো কোনো মুহূর্তে, আপনার পরীক্ষায় পাশ করার দৃশ্যটা মনে রাখেন, রেজাল্ট হলো, খুব আনন্দিত আপনি। জীবনে প্রথম পাওয়া জিনিসগুলা, আপনার জামা কাপড়, আপনার পছন্দের বই, আপনার প্রথম পছন্দের জিনিসগুলা যেটা আপনি খুব চাইতেন ছোটবেলা থেকে, হঠাৎ করে যখন আপনার বাবা মা সেটা আপনাকে গিফট করতো, কেমন লাগতো? এক এক করে মনে করতে থাকুন কোন সময়গুলো আপনার জীবনে খুব ভালো কেটেছিল, যার জন্য আপনি নিজের ভিতরে অনেক কৃতজ্ঞতা বোধ করতে পারেন। এবং কি আছে আপনার? আপনি কি কখনো আয়নায় আপনাদের নিজের চেহারা দেখতে পেয়েছেন বা দেখেছেন? এখন দেখার চেষ্টা করেন কি নাই আপনার। সৃষ্টিকর্তা আপনাকে পুরো ইউনিক করে সৃষ্টি করেছে। আপনার সাথে সারা পৃথিবীর কারো চেহারা মিল নাই। আপনি আর কারো মতো দেখতে না, আপনি সুন্দর। কখন কি এই কৃতজ্ঞতা বোধ আপনার ভিতরে কাজ করেছে? আপনার দুটি চোখ আছে, আপনার দুটি হাত আছে, আপনার দুটি পা আছে। অনেক মানুষের চোখে দেখতে পারে না, অনেক মানুষ কানে শুনতে পারে না, অনেক মানুষ হাঁটতে পারে না, অনেক মানুষ কথা বলতে পারে না। কখনো কি ভেবে দেখেছেন তারা কতটা কষ্টে আছে? ফিল করুন, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনি একটি সুন্দর দেহ পেয়েছেন, আপনি একটা সুঠাম দেহ পেয়েছেন, সুন্দর একটি চেহারা পেয়েছেন। আপনি পরিপূর্ণভাবে ইউনিক একজন মানুষ। এমনকি সৃষ্টিকর্তা আপনার আঙুলের ছাপটুকু একজনের সাথে একজনের মিলিয়ে করেনি। কৃতজ্ঞতা প্রকাশ করুন এই প্রথমবারের মতো, যদি কখনোই এভাবে ভেবে না থাকেন। আপনার কিসের কষ্ট? আমরা আজ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের যা আছে তার উপরে। সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে এটাই চায়, এবং আপনি যত কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনাকে সে আরো দিবে। আজকে থেকে আপনি শুকরিয়া পালন করবেন প্রত্যেকটা ছোট ছোট জিনিসের কাছ থেকে, এবং সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করবেন যে আপনি জীবনে কি পাচ্ছেন। কখনোই ভাববেন না আপনি কি হারিয়েছেন, কখনোই অনুশোচনা করবেন না অতীতে কি ঘটে গেছে আপনার জীবনে, এবং কখনো সংশয় প্রকাশ করবে না ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। এই অতীত কিংবা ভবিষ্যতে আপনার কোনো কন্ট্রোল নেই, শুধুমাত্র কন্ট্রোল আছে বর্তমানে, এবং আপনি বর্তমানে বাস করছেন। এবং বর্তমানটাকে আপনি আপনার মনের মতো করে তৈরি করেন। আপনি সুন্দরভাবে আপনি যা চান সেই বিষয়গুলো আপনি দেখতে থাকেন একের পরে এক। যে মনোছবি দেখছেন বা যেটা চাইছেন আস্তে আস্তে সেটা পূরণ হয়ে যাবে। কখনোই সংশয় রাখবেন না সেটা কবে পূরণ হবে বা পূরণ হবে কিনা। তুমি সবসময় এমন ভাবে ভাববেন যেন অলরেডি সেটা হয়ে গিয়েছে আপনার জীবনে। আপনি শুধু এটাকে অনুভব করতে থাকবেন। আপনি বাস্তব না দেখেন, আপনি কল্পনায় দেখার শক্তি পেয়েছেন, এবং সেটা প্রতিনিয়ত প্রতিদিন আপনি বারবার দেখার চেষ্টা করেন।
আপনারা ভাবতে থাকুন, এই মেডিটেশনটি চলমান থাকবে যতক্ষণ আপনাদের ইচ্ছা।